সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকেই বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 927তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ অহনাফ হোসেনের অহনাফের জীবনের হৃদয় বিদারক এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে মেয়ের নেশার টাকা দিতে কিডনি বিক্রি করে এক হতবাকা বাবা। শুনেছি এই নেশা এমন এক জিনিস, এই নেশা করার পরে মানুষ ভুলে যায় যে কোনটা তার মা আর কোনটা তার বউ। মাঝে মাঝে মাকে ধরে টানা হেঁচড়া করতে শুরু করে, মাকে ধরে রুমে নিয়ে যায় সহবাস করার জন্য। আস্তাগফিরুল্লাহ মিন জালিক। এই নেশা নিয়ে এরকম একটা গল্প বন্ধুগণ আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো, যারা আমার গল্প নিয়মিত শোনেন, আজকের এই গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার সন্তানের সাথে আজকের আহনাফের জীবনের এই গল্পটা শেয়ার করবেন। কার জন্য দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে মাথার ঘাম পায়ে ফেলে শরীরে রক্ত পানি করে টাকা ইনকাম করছেন, আপনার সেই সন্তান যেন আজকের গল্পের মতো না হয়। এজন্য আজকের এই গল্পটা আপনার সন্তানের সাথে শেয়ার করবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনার আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আহনাফ হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ অহনাফ হোসেন। আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মাওলানা, আমার বাবা পেশায় একজন ইমাম। আমাদের পাশের গ্রামের মসজিদে আমার বাবা, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, ইমামতি করে। অত্র এলাকাতে আমার বাবার অনেক সম্মান। আমাদের নিজস্ব কোনো ধানি জমি নেই, এজন্য প্রতি মাসে প্রতি বছরে গ্রামবাসীরা মসজিদের মাধ্যমে চাঁদা উঠায় এবং সেই চাঁদার টাকায় আমাদেরকে দেয়। তা দিয়ে আমাদের পরিবারটা চলে। আমার বড় যে 2টা বোন আছে, আমার ওই বড় 2টা বোনও কোরআনে হাফেজ। আমাকেও আমার বাবা ইসলামিক লাইনে পড়াশোনা করে। চট্টগ্রামেরই কোনো এক হেফজো মাদ্রাসা থেকে আমার জীবনের গল্পটা শুরু হয়। আমাদের পরিবারে প্রচণ্ড রকমের অভাব থাকে। অভাবের মাত্রা এত বেশি থাকে যে আমার বাবার পক্ষে আমার ভাই আমার বোনদেরকে বিয়ে দেওয়ার পরেও অবশিষ্ট আর তেমন কিছুই থাকে না। অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণায় আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এরকম মনে আছে যে পিছনের পাঞ্জাবি ভরতে ভরতে পিঠ পর্যন্ত চলে যেত। এরপরেও পাঞ্জাবি ইস্ত্রি করার মতো টাকা আমার কাছে ছিল না। একটা পাঞ্জাবি পরে বৎসরের পর বৎসর আমাকে পার করতে হয়েছে। ভীষণ দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। তারপরেও বাবার ইচ্ছা ছিল যে বাবার একমাত্র সন্তান একদিন অনেক বড় আলেম হবে। আমাকে আব্বা একদিন দিনদার আলেম বানাবে, একজন মুমিন মোত্তাকিন বানাবে। এই জন্য আমাকে ইসলামিক লাইনে আমার বাবা খুব কষ্ট করে পড়াশোনা করাতো। আমি তখন আস্তে আস্তে করে পড়াশোনা করতে করতে মোটামুটি অনেকটাই বড় হই। আমি যখন কোরআনে হাফেজ হয়ে যাই, কোরআনে হাফেজ হওয়ার পরে প্রথম দিকে আমার বাবা আমার জন্য বিভিন্ন মসজিদে চাকরি দেখতে থাকে। এরকম করতে করতে আলহামদুলিল্লাহ আমাদের এলাকা থেকে মোটামুটি একটু দূরে নিমতলি বলে একটা গ্রাম আছে। ওই নিমতলি গ্রামে আমি ইমাম হিসাবে, নিমতলি জামে মসজিদে ইমাম হিসাবে জয়েন করি। আলহামদুলিল্লাহ আমার জয়েনিংয়ের দিনটা অনেক ভালো ছিল। ওরা আমাকে ফুল দিয়ে বরণ করে নেয় ওদের মসজিদে এবং সবাই আমাকে অনেক বেশি আদর, স্নেহ এবং ছোট হুজুর হিসাবে অনেক ভালোবাসে। আমি দেখতে শুনতে অনেকটা ছোট ছিলাম, খাটো ছিলাম, বয়সও ঠিক বেশি একটা ছিল না। এই জন্য অনেকে আমাকে ছোট হুজুর বলেও ডাকতো। ছোট হুজুর নামে আমি ওই নিমতলি গ্রামের অনেক পরিচিত একজন মানুষ হয়ে উঠি। আমার দিন রাতগুলো এমন করে আস্তে আস্তে কাটতেছে। আমার বাবার বয়স বেড়ে যাচ্ছে। বাবাও আর ইমামতি আগের মতো করতে পারে না, আগের মতো সূরা কেরাত পড়তে পারে না এবং কাশি দিতে গেলে বাবার বমি চলে আসে। খুব খারাপ একটা অবস্থা হয়ে গেল। একটা পর্যায়ে আমি বাবাকে বললাম যে বাবা, তোমার আর ইমামতি করার প্রয়োজন নাই, তুমি ইমামতি ছেড়ে দাও, আমি তো ইমামতি করতেছি, আমি না হয় দুঃখ কষ্টে আমার সংসারটা চালাবো। এক পর্যায়ে আমার বাবা ইমামতি ছেড়ে দেয়। বাবা ইমামতি ছেড়ে দেওয়ার পরে তখন আমি ইমামতি করি এবং আমি যে মসজিদে চাকরি করি তাদের কাছ থেকেও অনেক দান সরকাত পাই, অনেক সাহায্য সহযোগিতা পাই। সেই সাহায্যের টাকা দিয়ে আমার বাবা, মা এবং দাদিকে খুব কষ্ট করে আমি চালাই। এমন করে আমার দিন রাতগুলোও কাটতে থাকে।
আমার বাবা তখন কোনো চাকরি করতো না, আমাদের কোনো ফসলি জমিও ছিল না। মাঝে মাঝে মানুষের এখানে দুরুদ হতো, মিলাদ হতো, ক্যারাম হতো, আমার বাবার সেখানে যেত। এবং আমার নানুবাড়ির অবস্থা অত্যাধিক ভালো ছিল। আমার মামারা সবাই বিদেশি এবং আমার বাবার কাছে মূলত আমার মাকে কোনোভাবেই বিয়ে দিত না। শুধু আমার নানা আমার মামাদের সাথে যুদ্ধ করে জোর করে আমার মাকে আমার বাবার কাছে বিয়ে দেয়, কারণ আমার নানার ইচ্ছা ছিল যে তার মেয়ের জামাই একজন দিনদার আলেম হবে। এই স্বপ্ন নিয়ে শুধু আমার মাকে আমার বাবার কাছে বিয়ে দেওয়া হয়। এছাড়া আমার যে বাকি খালাগুলো ছিল, আমার বাকি আরও 3টা খালা আছে এবং আমার ওই 3টা খালাই মোটামুটি অনেক বেশি টাকা পয়সার মালিক। তাদের প্রত্যেকের হাজব্যান্ডে সরকারি চাকরি করে, দেশে বিদেশে তাদের অনেক সুনাম। যাই হোক, এমন করে আমাদের পরিবারটা অনেক দুঃখী একটা পরিবার। আমাদের পরিবারে আমার খালারা খুব বেশি একটা বেড়াতেও আসে না। মানে আসলে বেড়াতে আসে না বলতে আমরা ওভাবে ইনভাইট করতেও পারি না, কারণ আমাদের ওরকম কোনো সামর্থ্য নাই। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। মানে আম্মার পেট ব্যথা, অনেক পেট ব্যথা, অনেক ডাক্তারের কাছে নিয়ে যায়, অনেক কিছু করি, কিন্তু আমার পেটের ব্যথা ভালো হয় না। এবং ওই পেট ব্যথার জন্য আমার আম্মা ঠিকমতো রান্নাবান্না করতে পারে না, আমার বাবাকেও খাওয়াইতে পারে না। বাবাও খুব কষ্ট করে নিজে রান্নাবান্না করে খায়। আমার তখন আসলে একরকম বিয়ের বয়স হয়নি। এরপরও আমার মা সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে, কারণ আমার বিয়ের বয়স হয়নি। তারপরেও বিয়ে করতে চাই শুধু এই কারণে, কারণ আমার বাবা মায়ের অবস্থা খুব খারাপ এবং মুসল্লিরা যারা আছে তারা অনেকে বলে যে ইমাম সাহেব বিয়ে করেন, কারণ বিয়ে করলে আপনারা অনেক পাকাপোক্ত হবেন, বিয়েটা করে ফেলেন। এ বলে আমাকেও মুসল্লিরা অনেক প্রেশার দিচ্ছে। আমি যে মসজিদে চাকরি করি সেই মসজিদের, তো সবার দিক বিবেক বিবেচনা করে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, আমি বিয়ে করব। এবং মাকে তখন বললাম যে ঠিক আছে মা, তুমি আমার জন্য মেয়ে দেখো, কোথায় ভালো মেয়ে পাওয়া যায় এবং দিনদার মোত্তাকিন ভালো একজন ইসলাম ধর্মাবলম্বী মেয়ে দেখো, যে মেয়েটা তোমাদের সাথে থাকবে, মিশবে, চলাফেরা করবে, এরকম একটা মেয়ে তুমি খুঁজতে থাকো। আমার মা তখন হঠাৎ করে আমাকে বলে বসলো, মেয়ে তো আমাদের কাছেই আছে, তা তুই যদি অনুমতি দেস তাহলে আমি এক জায়গায় মেয়ে দেখতে যেতে পারি, আমাদের নিজেদের আত্মীয়র ভিতরে। আমি তখন বললাম যে নিজেদের আত্মীয়র ভিতরে তুমি মেয়ে কোথায় পাবা? মা বলে আছে, আমি যাব। আমি বললাম কে, আগে আমাকে বলো আমি শুনি। মা আমাকে বলে তোর ছোট খালার মেয়ে, হ্যাঁ আফরা। আমি তখন বললাম কি বললাম? আফরা আমাদের কাজিনদের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে, মানে ওর বাবা মায়ের একমাত্র মেয়ে। এবং আফরার বাবা তিনি হচ্ছেন সরকারি চাকরি করেন এবং খুবই নাম করে একজন ব্যক্তি, বর্তমানে রিটায়ার্ডে আছে, বাট অনেক ভালো। এবং আমার খালু অনেক বেশি টাকা পয়সার মালিক, অনেক সয় সম্পত্তিরও মালিক। তো সেখান থেকে দেখা গেল কি যে আসলে মানে আমার খালাও অনেক বড় লোক। তা এরকমভাবে তো তারা আমাদের ফ্যামিলিতে তাদের মেয়েকে বিয়ে দেবে না। আমি তখন মারে বললাম যে মা, তুমি কি পাগল হইছো? আমার খালা বুঝি তার একমাত্র মেয়েরা আমার কাছে বিয়ে দিবে? আমি একজন মসজিদের ইমাম, আমি এত টাকা বেতন পাই, আমি তার মেয়েকেই চালাইতে পারবো? আমার মা তখন বলল, তোর বাবাও তো একজন মসজিদের ইমাম ছিল, কিন্তু তোর নানা তো তোর বাবার কাছে আমাকে বিয়ে দিয়েছে, তাহলে তোর খালাও হয়তো দিতে পারে, যেহেতু তুই একজন কোরআনে হাফেজ। কারণ একজন কোরআনে হাফেজের মূল্য তো অনেক বেশি, কোটি কোটি টাকা দিয়েও তো একজন কোরআনে হাফেজের সাথে তুলনা করা যায় না। যার অন্তরে কোরআন বসবাস করে তার থেকেও বড় তো এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। আমার মা এরকম আমাকে উপবাক্যগুলো শোনাচ্ছিল। আমি তখন বললাম যে ঠিক আছে, আমার তো কোনো পছন্দ নাই, কাউকে ভালো লাগা নাই, কার প্রতি ভালোবাসা নাই। এখন তুমি যদি তোমার বোনের মেয়েকে আমার জন্য বউ বানিয়ে আনতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, আমার এখান থেকে কোনো অভিযোগ নাই, আমি রাজি আছি, তুমি চেষ্টা করো। এই বলার পরে মা তখন বললো, তাহলে আলহামদুলিল্লাহ, আমি তোর বাবাকে নিয়ে আগামী দিনে ওদের ওখানে রওনা দিব। তো ওরা হচ্ছে চট্টগ্রাম শহরে থাকে আর কি। খালু রিটায়ার্ড হওয়ার পরেও উনি ছেড়ে দেবে, গ্রামে চলে আসবে। বাট ওই রকম অবস্থার ভিতরেই আমার মা এবং আমার বাবা তখন আমার বিয়ের প্রস্তাব নিয়ে আমার খালাম্মার বাড়িতে যায়। সকালবেলা যায় এবং সকালবেলা যাওয়ার পরে বিকেল হয়ে যায়। বিকেলের পরে আমার বাবা মা আমাকে আর কোনো ফোন টোন করে না, কোনো খোঁজ খবর নেয় না। যে আমার বড় বোন ওই দিন আমাদের বাড়িতে ছিল, আমার পড়াপড়া ছিল আমাদের বাড়িতে। তো আমি তখন সন্ধ্যার পরে আব্বা আম্মারে কল দিলাম। কল দেওয়ার পরে তারা আমার কলও রিসিভ করে না। পরে বড় বোনের কল দিলাম, উনি রিসিভ করছে। বললাম কী রে আপা, আব্বা আম্মা আরফারে দেখতে গেল আমাকে বিয়ে করাবে বলে, তো এখন কি হইলো যে তারা আমার কল রিসিভ করতেছে না এবং ওইখান থেকে কী নিউজ আসলো আমাকে কোনো কিছু জানাইলো না। আমার বোন তখন বলতেছে, ভাইয়া আব্বা আম্মার শারীরিক অবস্থা ভালো নাই, তুমি এখন ফোনটা রাখো, এখন আর ফোন দিও না। এই কথা বলে আমার বোনও তখন ফোনটা রেখে দিল। আমার ভিতর তখন অনেক টেনশন ঢুকে গেল যে কী ব্যাপার, আব্বা আম্মা আমার জন্য মেয়ে দেখতে গেল, এখন মেয়ে কী হইলো না হইলো তা তো কোনো কিছু বললোই না। ইভেন তারা আমার সাথে এখন কথাই বলতে চায় না। মানে বিষয়টা তখন আমার কাছে অনেকটা ঝামেলা মনে হলো যে না কোনো একটা সমস্যা আছে, তাহলে আমার সাথে কথা বলবে না কেন। তো পরের দিনে সকালবেলা আমি তখন বাড়িতে আসছি, আমার সাইকেল ছিল, সাইকেল দিয়ে বাড়িতে আসছি। বাড়িতে আসার পথে আব্বার সাথে আমার দেখা রাস্তার মধ্যে, আব্বা আমার দিকে তাকিয়ে কান্না করতেছে, মানে কান্না করে দিছে।
আমার তখন অনেক খারাপ লাগলো যে কী ব্যাপার, আমার আব্বাজান কান্না করতেছে কেন। কাছে যে জিজ্ঞেস করলাম যে আব্বা কী হয়েছে, তুমি কান্না করতেছো কেন, তোমার কী হয়েছে? কালকে খালাম্মার বাড়িতে গেলাম মেয়ে দেখার জন্য, অ্যান্ড কী হইলো না হইলো আমার কোনো কিছু জানাইলো না, এবং বরাবরে কল দিলাম, বরাবর বললো তোমাদের নাকি শরীর ভালো না, কী হয়েছে, আম্মা কি অসুস্থ? কেন আমার শারীরিক অবস্থা তো খারাপ, ভাবলাম যে আম্মা জার্নি করে আরও অসুস্থ হয়ে গেল কিনা। আমার আব্বা তখন বলতেছে না রে বাবা, তোর আম্মা ভালোই আছে, অসুস্থ না, কিন্তু আমাদের মনের অবস্থাটা ভালো না। আমি তখন বললাম কী হয়েছে? আমার আব্বা তখন একটা টুলের মধ্যে বসে আছে আর কি, বাড়ির সামনে, একটা গেঞ্জি গায়ে দেওয়া, টুপি মাথায় দেওয়া। আমার আব্বার চেহারা মণ্ডল অনেক সুন্দর ছিল, দাড়িগুলো অনেক সুন্দর ছিল, একদম সাদা দবদবে দাড়ি, যেন পীর আউলিয়ার মতো লাগে। আমি তখন বললাম যে বাবা কী হয়েছে, আমাকে খুলে বলো, তোমাদের মনে কিসের এমন কষ্ট যে তুমি এরকম মন খারাপ করে বসে আছো, আম্মা ঘরের মধ্যে বসে আছে, মানে হয়েছেটাকে আমাকে তো বলবা। আমার আব্বা বলে আমি তোকে কেন ইসলামিক লাইনে পড়াশোনা করাইলাম, আমি তো ভুল করছি বাবা, আমার যদি আরও একটা সন্তান থাকতো তারা আমি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার বানাইতাম, তাকে আমি ইমাম বানাইতাম না, তাকে আমি কোরআনে হাফেজ বানাইতাম না। আমি তখন বললাম যে বাবা কী বলে এগুলা, তুমি আমাকে কোরআনে হাফেজ বানাইছো, এটা তো তোমার স্বপ্ন ছিল, তোমার গর্ব ছিল, তোমার গর্ব করার মতো বিষয় যে তোমার সন্তান একজন দিনদার হাফেজ, কোরআনে হাফেজ, একজন মসজিদের ইমাম। আমার আব্বা তখন বলে এটা হয়তো আল্লাহর কাছে সম্মান করার মতো, কিন্তু দুনিয়াতে না, কারণ কোরআনে হাফেজের বাবা বলে আমাদেরকে কুকুরের মতো দূর দূর করে তোর খালা তাড়িয়ে দিয়েছে, তোর খালু তাড়িয়ে দিয়েছে। আমি তখন বললাম কি বললা, অপমান করেছে? আমার বাবা বলে শুধু অপমান না, আমরা খাবার খেতে বসেছি একসাথে সবাই মিলে টেবিলে, এবং খাবার খেতে খেতে তোর আম্মা হঠাৎ করে তোর খালুকে, তোর খালাম্মাকে এই কথা বললো যে আমরা তো আসছিলাম এই ব্যাপারে আফরার বিষয়ে কথা বলার জন্য, আমরা আফরাকে আমাদের ছেলের বউ হিসেবে নিয়ে যেতে চাই। এই কথা বলার পরে তোর খালু এই খাবারের মধ্যেই তোর আম্মুর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, এবং তিনি খাবার, মানে টেবিলে যত খাবার ছিল সব খাবার আমাদের গায়ে টায়ে পর্যন্ত ফেলে দেয়, আমাদেরকে চরমভাবে অপমান করে। আমি তখন বললাম তারপর আমার বাবা বলতেছে যে তোর মায়ের মানে গরম মাংস তোর মায়ের পায়ের মধ্যে পড়ে তোর মায়ের পায়েও ফোসকা ফুটে গেছে। আমি তখন খুব রেগে গেলাম যে আমার খালা আমাদের সাথে এরকম ব্যবহারটা কেন করলো। যাই হোক, তারপরও বাড়ির মধ্যে ঢুকলাম, ডেকে দেখি যে মা শুয়ে আছে, মায়ের পায়ের মধ্যে আমার বোন তেল মালিশ করতেছে, মা আমার দেখে কান্না করতেছে। আমি তো তখন সব কিছুই শুনেছি, আর আমার মাও দেখেছে আমি বাবার সাথে কথা বলতেছি উঠানের মধ্যে, মানে বাড়ির সামনে। তো মাও বিষয়টা বুঝতে পারছে যে বাবা সম্ভবত সব কিছু বলে দিয়েছে, এই জন্য মা আর কোনো কিছু বলতেছে না, মা কান্না করতেছে। আমি তখন বললাম কান্না করতেছো কেন? মা বলে কান্না করতেছি এই কারণে, টাকা যে ভাই বোনের সম্পর্ককে বা বোনের সম্পর্ককে এভাবে নষ্ট করে দিতে পারে এটা আমি জানতাম না। আমার গায়ে যে রক্ত তোর আমার বোনের গায়ে, মানে তোর খালার গায়ে তো একই রক্ত, বোন হয়ে কীভাবে বোনকে এভাবে অপমান করলো শুধুমাত্র টাকার দাপটে, আমি না বুঝতে পারি না বাবা। আমি বললাম মা তুমি এরকম করে ভেঙে পড়তেছো কেন? এমন করে ভেঙে পড়ার তো কোনো কারণ নাই। আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমার খালা অনেক বেশি টাকা পয়সার মালিক, আমার খালু একজন সরকারি চাকরিজীবী, তারা তো কখনোই তাদের একমাত্র মেয়েকে আমার কাছে বিয়ে দিবে না মা, তুমি এরপরও গেলা কেন? আমার মা বলে আমি তো আসলে মেয়ের জন্য যাই নাই, গেছি আমার বোনের মেয়েকে আনার জন্য। আমি অন্য কোনো পরিবারে যাই নাই, গিয়েছি আমার বোনের পরিবারে, যে বোনের গায়ে আমার রক্ত। আমি বলছে মা রক্ত হয়তো এক হতে পারে, কিন্তু পোশাকে তো আলাদা। তুমি কোন পোশাক পরে গিয়েছিলা, তাদের গায়ে কী পোশাক ছিল তুমি কি জানো না? তুমি যদি আর্মির পোশাক পরো মানুষ তোমাকে আর্মি বলবে, তুমি যদি পাঞ্জাবি পরো মানুষ তোমাকে হুজুর বলবে, তুমি যদি ধুতি পরো মানুষ তোমাকে পূজা করবে, তোমাকে প্রণাম করবে। তাহলে তুমি কেন বুঝো না পোশাকেই তো মানুষের পরিবর্তন, রক্তে না। রক্তের গ্রুপে পরিবর্তন হয় না মানুষ পরিবর্তন হয় তার পোশাক আশাকে। আমার মা তখন আমাকে জড়াই ধরে হাউমাউ করে কান্না করতেছে। আমি বললাম তুমি ভুল করছো মা, বিয়ে যেহেতু আমি করবোই, আমার খালাতো বোনকে আমার বিয়ে করার প্রয়োজন নাই, তুমি এদিক সেদিক ভালো একটা মেয়ে দেখো। আমার বড় বোনকে বললাম যে আপু আপনি ভালো একটা মেয়ে দেখেন, কোথায় ভালো একটা মেয়ে পান, আমি বিয়ে করব, প্রয়োজন নাই আমার খালাতো বোনকে আমার বিয়ে করার। এই কথা বলে মাকে, বড়াপুকে, বাবাকে সান্ত্বনা দিয়ে আমিও এক বুক কষ্ট বুকে চাপা দিয়ে সেদিন বাড়ি থেকে চলে আসি। এবং বাড়ি থেকে মাদ্রাসায় এসে আমি নিজেও খুব কান্না করি। আসলে বাবা মাকে বুঝিয়ে আসছি ঠিক আছে, কিন্তু আমি যে এভাবে কষ্ট পাবো বা আমার বাবা মাকে যে এভাবে অপমান করবে এই বিষয়টা আমি আসলে কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি না। আমার খালা এতটা নিচু মনের মানুষ বা এভাবে আমার বাবা মাকে অপমান করলো, আমার ভিতরেও তখন এক পৃথিবী পরিমাণ কষ্ট জমে গেল। যাই হোক, খালা যেটা করেছে হয়তো এটা আমার প্রাপ্য ছিল, বা আমরা গরিব ছিলাম, আমার মা কেন গিয়েছে এমন করে। তখন বড়াপুকে বললাম যে বড়াপু আমার মা তো আসলে কাজকাম করতে পারে না, আমার মায়ের শারীরিক অবস্থা ভালো না, আমার খুব তাড়াতাড়ি বিয়ে করার প্রয়োজন, তুমি আমার জন্য মেয়ে দেখো, তুমি আম্মুর উপরে ডিপেন্ড করে থাকো না, তুমি আমার জন্য মেয়ে দেখতে থাকো।
আমার বড় আপু বললো, আচ্ছা সমস্যা নেই, তুই টেনশন করিস না, আমি মেয়ে খুঁজতেছি। এমন করতে করতে অনেক খোঁজাখুঁজি করার পরে আমার আপুর শ্বশুর বাড়িতে, আমার আপুর জামাইয়ের বাড়িতে আমার আপু তখন একটা মেয়েকে ঠিক করে, নাম হচ্ছে রেখা আক্তার। এই মেয়েটা অনেকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে, মেয়েটাও দেখতে শুনতে ভালো, মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ে। আমার বোন বললো যে মেয়েটাও ভালো হবে, ছোট আছে এবং তোর সাথে অনেক মানাবে, তো তাইলে তুই মেয়ে দেখার জন্য আয়। তো 3 দিন পরে আমি তখন আমার পরিবারের সাথে, আমার বাবা মা গেল না, মানে মা খুব কষ্ট পেলে যে মার আমার জন্য মেয়ে দেখতে যাবেই না। পরে আমি একা আমার বড় বোনকে নিয়ে মেয়ে দেখতে গেলাম এবং মেয়ের কথাবার্তা আচরণ বা দেখে আমার কাছে সব কিছুই ভালো লেগেছে। তাই আমি বড় আপুকে বললাম যে বড় আপু, আব্বা আম্মা তো আমার উপর রাগ করে আছে, আমার উপর রাগ করে লাভ কি, আমি তো কোনো কিছুই করি নাই, তুমি একটু কষ্ট করে আমার আব্বা আম্মারে আইনা মেয়েটাকে দেখাও, কারণ আমি এখন বিয়ে করব, তাদের যদি পছন্দ না হয় তাহলে তো বোন খুব ঝামেলা হয়ে যাবে। আমার বোন বললো, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুই যা, সমস্যা নাই, আমি আব্বা আম্মাকে আইনা দেখাবো। পরে আমার বোনও আমার আব্বা আম্মাকে জোর করে আনছে, আইনা মেয়ে দেখাইছি। আমার আব্বা আম্মা মেয়ে পছন্দ করছে এবং সেখানেই বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। তো 15 দিন টাইম নিয়েছে, যেহেতু আমি মসজিদে ইমামতি করি, সেখানে তো আমার অন্য একজন ইমামকে সেটেল করে দিয়ে তারপরে যেতে হবে, যেহেতু আমি অনেক লম্বা সময় ধরে ছুটিতে থাকবো, বিয়ে করব, এই কারণে। পরে আমি তখন করলাম কি যে ঠিক আছে, আমার অন্য একজন ইমাম সাহেবকে মসজিদে দিয়ে দেন আমি তখন চলে গেলাম এই আমার বিয়ের কাজ কমপ্লিট করার জন্য। আলহামদুলিল্লাহ মেয়ের পরিবারও অত্যাধিক ভালো ছিল, দেখতে শুনতে তারাও খুব ভালো, মেয়ের পরিবারও ধার্মিক আছে, সব কিছু মিলে আমার ওই মেয়ের সাথে, রেখা আক্তারের সাথে আমার বিয়ের কাজ সম্পূর্ণ হলো। এবং রেখাকে আমি বউ বানিয়ে তখন আমার ঘরে নিয়ে আসি। সেও যথেষ্ট পরিমাণের ভালো একটা মেয়ে, আমাকে খুব বুঝে এবং আমার প্রতি তার অনেক ভালোবাসা কাজ করে, আমার প্রতি অনেক ভালোবাসা কাজ করে। স্বামী হিসেবে সে আমাকে যথেষ্ট রেসপেক্ট, সম্মান এবং ভালোবাসে। এমন করে আমাদের প্রায় 7 মাসের মতো কেটে যায় এবং 7 মাসের মাথায় রেখা তখন বেবি কনসেপ্ট করে। ও যখন বাচ্চা কনসেপ্ট করে তখন আমি অত্যাধিক খুশি হই এবং সাথে আমার বাবা মাও অনেক বেশি খুশি হয়। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমার ঘরে একটা কন্যা সন্তান হয়। রেখার পেট থেকে একটা কন্যা সন্তান বেরিয়ে আসে, যেটা দেখতে একেবারে অনেক বেশি সুন্দরী ছিল। আমি তখন আমার মাকে বলতেছে, মা দেখো, তুমি তো আরফারে আমাকে বিয়ে করাইতে পারো নাই, তাতে কী হয়েছে, আফরার চেয়েও সুন্দরী মেয়ে আমার হয়েছে, দেখো আমার মেয়েটা দেখো। আমার মা তখন আমার মেয়েরে কোলে নিয়ে আলহলে ধরলে অনেক মজা মাস্তি করতেছে। এইভাবেই সময়গুলো কাটতেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার বাচ্চাটা হওয়া পর্যন্ত সব কিছু ভালো ছিল এবং আমার বেবিটা হওয়ার পরে আস্তে আস্তে করে আমার বউ বাচ্চা হওয়ার আগে খুব বেশি একটা তার বাপের বাড়ি যাতায়াত করতো না। তো এখন বাচ্চাটা যখন একটু একটু বড় হয়েছে, আমার বউ তখন তার বাপের বাড়িতে খুব বেশি একটা যাতায়াত শুরু করেছে। বাপের বাড়িতে যাওয়া, বাপের বাড়িতে অন্য মেয়েদের সাথে মিশা, তাদের সাথে থাকা, এরকম করে একটা দুইটা বিষয় নিয়ে টুকিটাকি আমার আম্মুর সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। তো ঝগড়ার বিষয় হচ্ছে এইটা, ওর তো আসলে রেখার তো অন্য কাজিনরাও আছে বা অন্য ভাই বোনরাও আছে, তাদেরও বিয়ে হয়েছে। তো তাদের স্বামীরা শ্বশুর বাড়িতে যায়, শ্বশুরকে এটা দেয়, শাশুড়িকে এটা দেয়, তারপরে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা খরচ করে শ্বশুর বাড়িতে গেলে। তা আমি তো আসলে ওরকমটা করি না, আমি খুব বেশি একটা শ্বশুরবাড়িতে যাইও না এবং গেলে পরে খুব বড় জোরে হয়তো চানাচুরের বিস্কিট নিয়ে যাই সাথে করে এবং শ্বশুর শাশুড়িকে তেমন কিছু দিতে পারি না, এরকমভাবেই থাকি। তো এটা নিয়ে তারা সবাই অনেক খোঁটা দেয় এবং আমি আমার বউকেও তেমন কোনো ভালো কাপড় চোপড় ওরভাবে দিতে পারি না, কারণ বলতে খুব কষ্ট হয়। তারপরেও বলি যে বাংলাদেশের সবচেয়ে কম বেতনের চাকরি হচ্ছে একজন মসজিদের ইমামের চাকরি। দেখেন খুব খেয়াল করে, একটা বাজার যে পাহারা দেয়, একটা বাজার পাহারাদারের বেতনও কিন্তু একজন ইমামের বেতনের চেয়েও আরও অনেক বেশি। তো ইমামদের যে বেতন, সেই বেতন দিয়ে আসলে তাদের বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এক কথায় আমার কাছে দুঃখ করে বলছি আমি যে ইমামতি চাকরি সম্ভবত যেন অভিশপ্ত একটা চাকরি, যে চাকরি করলে হয়তো সমাজের মানুষ সালাম দেয়, এতটুকুই, কিন্তু বউ বাচ্চা নিয়ে ভালো করে পেট ভরে দুবেলা ভাত খেয়ে বাঁচা যায় না। আমার অবস্থা তখন খুব খারাপ হয়ে গেল, কারণ আমার বউয়ের চাহিদার পরিমাণ বাড়তেছে। বউ আমাকে বলতেছে আমার এইটা লাগবে, আমার ওইটা লাগবে, আমাকে শাড়ি কিনে দিতে হবে, চুড়ি কিনে দিতে হবে এবং মেয়ের জন্য সবসময় সে শপিং করে নিয়ে আসে, এটা ওইটা সব কিছু মিলিয়ে বিষয়টা তখন কেমন জানি একটু অন্যরকম হয়ে গেল। তা আমিও তখন আর আমার বউকে খুব বেশি একটা কোনো কিছু বলতে পারি না, কারণ যেই স্বামী তার বউয়ের সমস্ত ভরণ পোষণ দিতে পারে না, স্বামী বউয়ের ইচ্ছা পূরণ করতে পারে না, তো সেই স্বামী আসলে সবসময় ওই দাওয়ের নিচেই থাকে। আমিও তখন আসলে সব কিছু সহ্য করে নিচ্ছিলাম, চুপ করে পড়ে আছি, কি আর করব, আমার তো কোনো কিছু করার নাই। এমন করে আমার বউ তখন তার দিন আর রাতগুলো কাটাইতে আসে এবং বেশিরভাগই সে তার বাপের বাড়িতে থাকে। আমাদের বাড়িতে খুব বেশি একটা থাকে না। আমাদের বাড়িতে থাকে না তার বড় কারণ হচ্ছে আমার মা বেশিরভাগই শাক রান্না করতে বলে, ডাল দিয়ে ভাত খাইতে বলে, আলু ভাজি করতে বলে বা আলুর ভর্তা করতে বলে। তার এইসব খাবার ভাল লাগে না, সে সবসময় মাছ চায়, মাংস চায়, ভালো খাবার চায়।
তো এরকম মাছ মাংস তো আর আমরা দিতে পারি না। তো যার জন্য দেখা গেল কি যে ওর বাপের বাড়িতেই বেশিরভাগ থাকে। ওর ভাইয়ের আবার বিদেশ আছে, ওর ভাই বিদেশ আছে, এই জন্য দেখা যায় যে ওরা আব্বা আম্মা ভালো ভালো বাজার সাজার করে, বড় মাছ নিয়ে আসে, মাংস নিয়ে আসে, ওইটা দিয়েও ভাত খায় এবং আমার বাচ্চাটারও খাওয়ায়। তো আমি তখন মারে বললাম যে মা সমস্যা নাই, কিছু বললেন না, যেমনি আসে এমনিই থাকুক, এমনিই চলুক। এরকম করতে করতে ভাই রমজানের ঈদটা আসে। তো আমি তো আসলে রমজানের ঈদের সময় অনেক ব্যস্ত। আমি সবসময় হচ্ছে আপনার রমজানের ঈদে তারাবি পড়াই, ওটা নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। তো কী করলাম, আপনার ইয়ের আগে মানে ঈদের 2-3 দিন আগে ভাবলাম আমার জন্য কিছু না কিনবো বা আমার মানে মায়ের জন্য বাবার জন্য কিছু না কিনলেও আমার বউ যেহেতু এরকম করে, আমার বউয়ের জন্য একটা কাপড় আর মেয়ের জন্য একটা ছোট্ট জামা কিনবো। এই ইচ্ছা করে আমি তখন কী করলাম, আমাদের এখান থেকে মোটামুটি একটু দূরেই এক বাজার আছে, ওই গ্রামীণ বাজার আর কি, ওই বাজারে গেছিলাম যে আমি এরকম আমার বউ আর বাচ্চার জন্য কাপড় কিনবো। তো আমি ইমাম সাহেব গেলাম কাপড় কেনার জন্য। তো ভাই প্রচুর মানুষ, এত মানুষ যে আসলে পা ফেলার মতো কোনো একটা অবস্থা নাই। মানুষের মাথা যেন মানুষ শেখায়। তারপরেও ভিড়াভিড়ি করে অনেক কষ্ট করে ভিতরে ঢুকলাম। তা ঢুকার পর আমি একটা সাইডে দাঁড়িয়েছি, এরই মাঝে হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমার মেয়েটা অন্য একটা লোকের কোলে। তা আমার মেয়ে যখন অন্য একটা লোকের কোলে আমি এটা দেখলাম, আমি তখন অবাক হয়ে গেলাম, কিরে আমার মেয়ে অন্য একটা লোকের কোলে। তা মেয়ে আবার, আমি তখন কী করলাম, আমার মুখটা লুকিয়ে ফেলছে। মেয়ে আমাকে দেখলে চিনিয়ে ফেলবে, আব্বু বলে ডাক দিবে, তার মুখটা লুকিয়ে ফেলছে, মানে চাদর দিয়ে মুখটা লুকিয়ে বাইরের দিকে তাকে মানে বাইরে আসি। আসার পরে অনেকক্ষণ পরে দেখলাম যে এই ভদ্রলোকের সাথে একটা মেয়ে বের হয়েছে এবং মেয়েটা এরকম বোরকা পরা, কিন্তু মুখোশ পরা না, ওড়না দিয়ে মুখ ঢাকা। আমি দূর থেকে খেয়াল করে যেটা দেখলাম যে মেয়েটা আর কেউ নয়, আমার বউ রেখা এবং আমার বাচ্চাটা অন্য একটা লোকের কোলে। আমি তখনও আসলে সন্দেহ করলাম না, হয়তো তার বাপের বাড়ি থেকে কারো না কারোর সাথে শপিং করতে আসতেই পারে, এটা আমি মেনে নিলাম। তারপরেও হুজুর হিসাবে আমার কাছে বিষয়টা খুব খারাপ লাগলো। এবং খারাপ লাগার পরে ওই মার্কেটের সামনে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে। চাইনিজ বলতে মানে ওখানে আসলে ওই যে পোড়া মুরগি টুরগি এই ধরনের একটু, হয়তো হুজুর মানুষ ভাই, এসব বলতেও পারি না, খেতেও পারি না, ওই উন্নত মানের খাবার পাওয়া যায়। আমার বউ তখন করলো কি, ওই লোকটার সাথে ওইখানে ঢুকলো। তো ভাই ঢুকার পরে এটার গ্লাস সিস্টেম, মানে এটা গ্লাস দেওয়া, মানে ওই রেস্টুরেন্টে গ্লাস দেওয়া, বাইরে থেকে গ্লাসে দিয়ে ভিতরে দেখা যায়। তা আমি দেখলাম যে আমার বউ ওই লোকটাকে খাওয়াই দিতেছে, আবার ওই লোকটা একইভাবে আমার বউরে খাওয়াই দিতেছে। এই দৃশ্যটা আমি গ্লাসের ভিতর থেকে দেখতে পেলাম। তখন কিছুটা সন্দেহ আমার মনে জাগলো যে যেই হোক, এরকম উঠতি বয়সী একটা ছেলে, ওর তো আর ভাই নেই, ভাইরা তো বিদেশে, তাহলে এরকম একটা ছেলের মুখে খাবার তুলে দেওয়া, আবার ছেলে ওর মুখে খাবার তুলে দেওয়া, বিষয়টা আসলে আমার কাছে ভালো লাগে নাই, একরকম কষ্ট লাগছে। এবং কষ্ট লাগার পরে আমি তখন ওইখান থেকে চলে আসলাম বাড়িতে আইসা রাতের বেলায় ওরা ফোন দিলাম যে রেখা কেমন আছো, বলে ভালো আছি। বলে আমার মেয়েটা কেমন আছে, বলে হ্যাঁ তোমার মেয়েও ভালো আছে। আমি বললাম আজকে কোথাও গেছিলে নাকি, বলে না তো কোথাও যাইনি। তো আমি বললাম বিকেলবেলা, বলে না বিকেলে কোথাও যাই নাই, বাড়িতেই তো ছিলাম, বাড়ির মধ্যে আছি, কোথাও যাই নাই। তো আমি তো বুঝতে পারলাম যে ও মিথ্যা বলতেছে। তারপর আমি বললাম যে আমি কিন্তু আর ওর জন্য আর ওর মেয়ের জন্য কিছু কিনি নাই, কারণ কিনি নেই এই কারণে এই দৃশ্যটা দেখার পরে আমি তখন বুকে কষ্ট চাপা দিয়ে চলে আসছি। আমি তখন তারে বললাম যে রেখা একটা কাজ করো, তুমি এই চলে আসো, সামনে তো ঈদ, চলে আসো আমাদের বাড়িতে। তা আমাকে বলে ঈদ আর চাঁদ হয়ে লাভ কি, তোমার মতো ফকিরের সংসার করি, একই ঈদ আর চাঁদের কোনো মর্ম বুঝে এর সংসার করতেছি। আমি তোমারে বারবার বলছি যে ইমামতি ছেড়ে দিয়ে অন্তত রিক্সা চালাও, যদি রিক্সা চালা তাও বউরে অন্তত সন্তানরে কিছু দিতে পারবা, ইমামতি চাকরিটা ছেড়ে দাও, রিক্সা চালাও, রিক্সা চালালে আরও ভালো। তা আমি বললাম যে না, এবার তো তারাবি পড়াইছি, কিছু টাকা পাইছি তারাবির টাকা, তা তুমি যদি আমার সাথে এরকমটা না করো, আমি তোমার আর বাবুর শপিং করে দেওয়ার মতো টাকা আমার কাছে আছে, তুমি আসো বাড়িতে, আমি তোমাদেরকে শপিং করাই দিমনি। ও আমার বলতেছে ফকিরের বাচ্চা আসছে আমাকে শপিং করে, তাই ফোন রাখ, এই কথা বলে ফোনটা কেটে দিল। তা খুবই কষ্ট হলো, ভাবলাম তারপরেও তো ঈদ আসতেছে তাই না। মারে ফোন দিলাম যে মা একটা কাজ করো, তুমি যাও গিয়ে রেখার মেয়েটারে নিয়ে আসো, আনলে পরে আমি এইদেরকে শপিং টপিং করে দেবো। মারে কিছু টাকাও দিলাম, যে কোনো লোকের মারফতে করে টাকা পাঠানো, যে আসার সময় রেখার মেয়েরে কিছু কিনে দিও, প্রয়োজনে তুমি একটা কাপড় কিনো, তো বাবার জন্য আর আমার জন্য নিলে লাগবে না। এই কথা বললে আমার মায়েরে পাঠাইলাম। পরের দিন একইভাবে আমার খালা যেভাবে একবার অপমান করে আমার মারে বাড়ি থেকে বিদায় করছে, সেম একইভাবে আমার বউ এবং আমার শাশুড়ি আমার মাকে অপমান করে সে বাড়ি থেকে বিদায় করে দিছে। পরে আমি ঈদের দিন গেলাম, মানে ঈদের দিন বাড়িতে গেলাম আর কি।
বাড়িতে যাওয়ার পরে দেখি আমার বউও নয়, আমার বাচ্চাও নয়, বাবা মা দুজনেই আছে। তা বাবা মারে নিয়ে আমি বাবারে নিয়ে আমি ঈদের নামাজ পড়লাম, পইরে আইসা মা সেমাই রান্না করছে, সেমাই খাইলাম। তা বিকালের পরে আর কি, মানে আপনার আসরের নামাজের পরে তখন আমি শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম আমার মেয়েটার দেখার জন্য। বিশেষ করে মেয়েটার জন্য অনেক কষ্ট হইতেছে, মেয়েটার দেখার জন্য রওনা দিলাম। তাই রওনা দিচ্ছি, আমি তো টেনশনের মধ্যে আছি, আসলে শ্বশুরবাড়িতে যে কিছু নিয়ে যেতে হবে হাতে করে, এই জিনিসটা আর আমার মনে ছিল না। আর ঈদের দিন তো বেশিরভাগই দোকানপাট বন্ধ থাকে, তা যার জন্য আমি সাইকেল নিয়ে শ্বশুরবাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে ঘরে ঢুকলাম, আমার মেয়েটা আমার দেখা আব্বা শুরু করছে, মেয়েটারে কোলে নিলাম, আদর করতেছি। তো এই ঘরের ওই ঘরের অনেক শালিরা আসছে সবাই। আমি তো আসলে হুজুর মানুষ, হাফেজ মানুষ, সবার সামনে যাইও না, পর্দা করে বসে আছি। তা আমার এক শালি আমাকে বলতেছে যে এরকম যে মহিলার মতো পর্দা করে বসে আছেন গোমটা দিয়া, শ্বশুরবাড়িতে আসলে যে কিছু আনতে হয় শালিদের জন্য, শালাদের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, এটা মাথায় নাই, সাইকেল একটা নিয়ে টং টং করে চলে আসছেন। তা আমার ভিতর তখন হঠাৎ করে মনে হলো আসলে তো কথাটা মিথ্যা বলে নাই। তা আমি বললাম যে আসলে কি বলবো, আমি তো আসার সময় দোকানপাট বন্ধ পাইছিলাম, দোকানপাট বন্ধ ঈদের সময়। বলে কে আপনারা বলছে দোকানপাট বন্ধ, কিসের দোকান বন্ধ? এরই মাঝে আমার বউ তখন লাফ দিয়ে উঠে বলতেছে, এই ছোটো লোকের কিছু বলিস না, এদের আত্মা আছে নাকি? ফকিরের বাচ্চারে কোনো আত্মা আছে যে কোনো কিছু দেওয়ার সমর্থ আছে নাকি? করে তো ভিক্ষা করে মসজিদে বসে বসে, আর কী করবো? শ্বশুর শাশুড়ি যে একটা মান সম্মান আছে, কোনো কিছু তাদের জন্য নিয়ে আসতে হয়, এটা তো আর মাথায় নাই। বেয়াদব কোনানকার, এই কথা বলে আমার বউ তখন এখান থেকে চলে গেল। আমি তারপরও হাসি মুখে মেনে নিলাম, আসলে কথা তো ঠিকই আছে, তুই শ্বশুরবাড়িতে কিছু আনতে হবে, তা আমি তো আনলাম না, বউ তো রাগ করতেই পারে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে রেখা, যা হবার হইছে, চলো বাড়িতে চলো, আব্বা আম্মা আছে, এখন আজকে ঈদের দিন, তারা তো ঈদ শেষ করে ফেললো, সন্ধ্যার সময় চলো তুমি আমি বাড়িতে যাই। আমার বউ তখন ডিরেক্টলি বললো, আমি ওই ফকিরের ঘরে যাব না, আমি ওই বাড়িতে যাব না। কেন যাবা না? আজকে সেমাই, চিনি, মাংস সবই রান্না করা হয়েছে, তোমাকে ডাল দিয়া ভর্তা দিয়া ভাত খাওয়া লাগবে না। আমাকে বলে ডাল আর ভর্তা দিয়ে ভাত খাইতে যাবো কেন? আমি কি ফকির নাকি? আমার ভাইয়ের কি কম আছে যে আমি তোর বাড়িতে ডাল ভর্তা দিয়ে ভাত খাইতে যাবো? এই যে ও আমাকে এই কথাগুলো বলতেছে, ওর চাচাতো বোনেরা, চাচাতো ভাইরা ওরা হাসতেছে খিলখিলিয়ে, কিন্তু ওর বাবা মা নীরব ভূমিকা পালন করতেছে, তারা কোনো কিছুই বলে না। একটা মানুষকে জুতা দিয়ে মানলে যেটুকুন অপমান করা হয়, আমি তার চেয়েও বেশি অপমানিত হই সেদিন আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসি। এবং আসার পরে আমি আর এই বিষয় নিয়ে আর কারোর সাথে কোনো কথা বলি না। আমার মা বললো, কি রে আনস নাই ওদেরকে? আমি বললাম যে মা এমনি আনি নাই, এরা আসে নাই, বা এমনি আমার বুঝে চলে আসছে। তারই ভাই 8-9 দিন পরে হঠাৎ করে আমার মা একদিন আমার ফোন দিয়ে কান্না করতেছে, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। তো কী হয়েছে, বাড়িতে আসতে হবে কেন? আমি তখন বাড়িতে গেলাম পরে আমার এক চাচাতো ভাই, আমার আম্মা বলে, তোর চাচাতো ভাই বলছে এই ঘটনা, তোর বউরে আরেক বেডারে নাকি কোন জায়গার ভিতরে নাকি মানুষে ধরছে, মানে কোন পার্কে নাকি মানুষে ধরে নাকি এরকম খারাপ কাজে নাকি ধরছে। তুমি কি বলো, কে বলছে এই কথা? পরে ওরা ডাক দিলাম, ও চাচাতো ভাই, কী রে তুই কী দেখছিস বলতো ভাইয়া রে? বলে যে ভাইয়া এই ঘটনা অমুক পার্কে ভাবি রে, আর ওই আমাকে লোকটা দেখতে কীরকম ছিল, তা যেই বর্ণনা দিল এই সেম বর্ণনা, মানে আমি যারা দেখেছিলাম ওই মার্কেটের ভিতরে একই লোক, আমার ওই ছোটো ভাইয়ের ভাষ্য মতে। তা আমি আর ওরা কিছু বললাম না, তো বুঝছি। আমি বললাম মা বাদ দাও তো। আমার আব্বা তখন লাভ দিয়ে উঠে বলতেছে যে বৌমা আসলে আসবে, না আসলে নাই, এরকমভাবে দূরে থাইকা বেপরদায় থাইকা যদি তোর বউ কোনো পাপ করে, তাহলে সেই পাপের শাস্তি কিন্তু তোকেও ভোগ করতে হবে, হয় বউকে ছেড়ে দে, নাইলে বউকে নিয়ে আয়, দুইটার একটা। বাবা আমাকে খুব কড়াভাবে বলে দিল। তাই আমি তখন আসলাম, আইসা মসজিদে আবার আসছি, আইসা রাতের বেলা আমার বউরে কল দিয়ে বললাম যে তুমি কি আসলে আমার সংসার করবা নাকি করবা না? যদি সংসার করো তাহলে আমার বাড়িতে আসো, আমার মেয়েকে দিয়ে যাও, আর যদি সংসার করো আমার বাড়িতে আসো, আমার ভাত খাও, আমার সাথে থাকো, আর যদি সংসার না করো আমার মেয়েটাকে আমার কাছে দিয়ে যাও। এই কথা বলা মাত্রই ও খুবভাবে আমার গালাগালি করছে, মেয়ে কার মেয়ে চাইতে আসস? এই মেয়ে হওয়ার সময় যে আমার অপারেশন হয়েছিল, আমার সিজার হয়েছিল, ওই সিজারের টাকা তুই দিছিস না তোর বাপে দিছে? ওই টাকা তো আমার বাপ মাই দিছে। এবং মেয়ের যে আজকে এত বছর ভরণ পোষণ, খাওয়া দাওয়া সব কিছু কে করাইতেছে? তুই করাচ্ছিস না আমার বাপ মা করাচ্ছে? আমি বললাম না, তোমার বাপ মা করাইছি, যেহেতু তুমি তোমার বাবার বাড়িতে আসো, সেখানে আমার মেয়ে অসুস্থ হইলে, কাপড় চোপড় লাগলে, খাওয়া দাওয়া লাগলে, তাহলে তো তোমার বাবাই করাবে, তাই না? তা আমার বাড়িতে থাকলে না হয় আমি করাইতাম। ও আমার বলে, তোর বাড়িতে থাকবে কেন? আমার মেয়ে তোর বাড়িতে কেন থাকবে? আমার মেয়ে তোর বাড়িতে থাকবে কি আলুর ভর্তা ডাল দিয়া ভাত খাওয়ার জন্য? আমি বললাম, ওর বাবার সামর্থ্য আছে আলুর ভর্তা আর ডাল, ও মাংস খাবে কোত্থেকে? আমার বউ তখন বলে, না
আমার মেয়ের সমার্থ আলুর ভর্তা আর ডাল না। আমার মেয়ের আমি 5 স্টার হোটেলে খাওয়ামো, আমার মেয়ের লই আমি বিমান চড়ে সারা দুনিয়া ঘুরমো, আমার মেয়েরে আমি মডার্ন মেয়ে বানামো। আমি তখন বললাম কীভাবে? ও বলে আমার চাচাতো ভাইকে বিয়ে করে। আমি তখন বললাম মানি? ও বলে হ্যাঁ, আমাদের কথাবার্তা সব কিছু হয়ে গেছে, তুই কিছুদিনের ভিতরে ডিভোর্স লেটার পেয়ে যাবি, তুই দেখে শুনে বিয়ে কর, আমার আর ফোন টোন দিস না। আমি তখন বললাম যে বউ তুমি এটা কী কথা বলতেছো যে তুমি গেলা বেড়াইতে, তুমি আর আইলা না, আজকে এতগুলো মাস হয়ে গেল, এখন তুমি বলতেছো তুমি তোমার চাচাতো ভাইরে বিয়ে করবা? এটা বউ তুমি কী ধরনের কথা বলতেছো? আমি তো আসলে আমি এটা মানতে পারতেছি না। আমি কান্না করি তোর কাছে। দেখো আমি একজন আলেম মানুষ, হয়তো আমি অল্প টাকা বেতন পাই, হ্যাঁ তোমার কথা ঠিক আছে, আমি হয়তো তোমার সব ইচ্ছা পূরণ করতে পারি না, তোমার সব চাওয়া পূরণ করতে পারি না, তা আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার এইভাবে অপমান করো না। আমার একটা মেয়ে আছে, আমার বাবা মার কাছে আমি ছোটো হয়ে যাবো, এলাকার কাছে আমি ছোটো হয়ে যাবো, তুমি আল্লাহর রাস্তায় চলে আসো। ও আমাকে বলে খবরদার তুই কিন্তু আমার ভুলেও আর ফোন টোন করবি না, এবং এখান থেকে ফোন করলে কিন্তু তোর খবর আছে, আমি কিন্তু তোর মসজিদের লোক পাঠাই, তোর ওই মসজিদে কিন্তু আমি পিটামো। এই কথা বলেও তখন লাইনটা কেটে দিল, এবং লাইনটা কেটে দেওয়ার কিছুদিন পরেই ওই তখন করলে কি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল, এই অল্প কিছুদিন পরেই। তা ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেওয়ার পরে আমি তখন আমার আম্মারে বলতেছি, আম্মা ডিভোর্স লেটার যেহেতু পাঠিয়ে দিছে, তুমি গিয়ে আমার মেয়েটারে নিয়ে আসো। আমার আম্মা বলে এত ছোট মেয়ে, সে কি আর মা ছাড়া থাকতে পারে? এত ছোট মেয়ে তো মা ছাড়া থাকবে না, এত ছোট মেয়ে মা ছাড়া থাকে না, থাকবে কেমন করে? মেয়েটা আর একটু বড় হোক, তারপরে না হয় নিয়ে আসবো। এরকম করতে করতে আমি আর অপেক্ষা করতেছি আমার মেয়েটা একটু বড় হলে নিয়ে আসবো, এবং আমার মাও আমাকে বিয়ে শাদী করাবে না, মানে বিয়ে শাদী তারাও তাদের মতো করে আছে। হ্যাঁ, এইভাবে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে আমি লোকমারফতে শুনতে পাই যে আমার বউ নাকি আমার মেয়েকে নিয়ে ইউরোপে চলে গেছে, ইতালিতে চলে গেছে, এরকম খবর আমি পাইলাম। পাওয়ার পরে আমি তখন আমার শ্বশুর বাড়িতে সহজমিনে যাই। যাওয়ার পরে আমার শ্বশুরের সাথে আমি কথা বলি, তিনি আমার সাথে কোনো কথা বলে না। তো কথা না বলার শুরুতে আমি একটু মানে রাগ হয়ে যায় আর কি। রাগ হয়ে আমি জিজ্ঞেস করি আমার মেয়ে কোথায়? আপনার মেয়েরে আপনি যা খুশি তা করেন, এটা আমার দেখার বিষয় না, রাস্তায় ছেড়ে দেন বা যা খুশি তাই করেন, কিন্তু আমার মেয়ে তো আমার লাগবে, আমার মেয়ে কোথায়? এইটা বলার পরেই তিনি আমার বলে, এই বেটা আমি আমার মেয়ের রাস্তায় ছেড়ে দিচ্ছি, মানে এই কথা বলে আমার শ্বশুর তখন আমাকে মেরে বসে থাপ্পড়। এবং শ্বশুর থাপ্পড় মারার সাথে সাথে ওদের মানে বাড়িটাই ছিল এরকম, লোকজনের অভাব নাই, এরা সবাই এসে আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। তা আমার বোন, আমার যে বড় বোন আমাকে ওখানে বিয়ে করাইছে, আমার বড় বোন এবং বড় বোনের জামাই তখন খুব কষ্ট করে আমাকে ওইখান থেকে রক্ষা করে আনে ওদের হাত থেকে। এবং রক্ষা করার পর আমার বোন বলে, মেয়ের খবর নেওয়ার জন্য আর আসিস নেই বাড়িতে, তোর মেয়েকে নিয়ে আর তোর বউ চলে গেছে ইটালিতে, ওর চাচাতো ভাই ওরে বিয়ে করছে, বিয়ে করে ইটালি লয়ে গেছে, এই মেয়ের চিন্তা আর তুই করিস না, তুই তোর দেখে শুনে আরেকটা বিয়ে কর। তা বোন তখন আমার বাড়িতে পাঠিয়ে দিল, আমি তখন বাড়িতে চলে আসছি। পরে মনের ভিতরে এক পৃথিবী কষ্ট জমে গেল যে ইমামতি চাকরি করে বউরে দুই বেলো মানে বউর ইচ্ছা পূরণ করতে পারি না, চলাইতে পারি না, থাকতে পারি না। এবার আমি মানে নিজের বুকের ভিতরে আর কি কষ্ট নিয়ে, এক পৃথিবী কষ্ট নিয়ে ইমামতি চাকরি দিলাম ছাইরা। ইমামতি ছেড়ে দিয়ে আমাদের বাজারে কাপড়ের দোকানে চাকরি নিচ্ছি। আসলে এটা করতে চাই না, তবে এটা করতে বাধ্য হয়েছি, কারণ যেখানে চাকরি করি ওরা বেতন দেয় 5,000 টাকা। তা বলি ভাই 5,000 টাকা বেতন দেন, এবং এর ভিতরে মাঝে মাঝে একবেলা মানে খাবার হলে মানুষের বাড়িতে দেয়, নইলে অনেক সময় খাবার হয় না, নিজের টাকা দিয়ে খাওয়া লাগে। দোয়াকে রাত পরি 50 টাকা 100 টাকা দেয়, মায়ের খরচ, বাবার খরচ, বাবা অসুস্থ, মা অসুস্থ, দাদি একটা অবস্থা খারাপ ঘরের মধ্যে, তেনে আমি তো চলতে পারতেছি না। সবসময় সভাপতিরে বলি যে অন্তত 500 টাকা বাড়াই দেন, 1,000 টাকা বাড়াই দেন। তা উনি আমার সাথে খারাপ ব্যবহার করে, এই মিয়া বেতন বাড়াই দিব মানে 10 কানে যা, আপনার এখানে তো আপনার এখানে আমরা বেশি দিব নাকি, খারাপ ব্যবহার করে আর কি। একটা সময় রাগ করে দেখলাম যে 8,000 টাকা বেতন পাই, কাপড়ের দোকানে চাকরি করলে তা 8,000 টাকা বেতনে ভালো কাপড়ের দোকানে চলে আসছে। এসে ওইখানে চাকরি করতেছি, তার 8-10 দিন পরে, ওই ঘটনার 8-10 দিন পরে আমার বাইক দিন আমার বিকেলবেলা ফোন দিয়ে বলতেছে, আমি কিন্তু ওই কাপড়ের দোকানের পিছনে থাকার জায়গা আছে, ওইখানে থাকতাম, আমারে বলতেছে যে আনাফ একটু বাড়িতে আয়। আমি বলি কী হয়েছে, বাড়িতে কিনলে কী দে? আমার বলে আয় একটু জরুরি কথা আছে, রাতের বেলায় আয়। পরে এই কথা বলার পর আমি তখন রাতের বেলায় বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখতেছি আমার খালা, আমার ছোটো খালা মানে আফরার মা, খালার দিকে তো আমি অবাক। খালা কিন্তু জীবনেও কোনোদিন আমাদের বাড়িতে আসে নাই, কোনোদিন আমি দেখি নাই, ছোটোবেলায় মনে নাই দেখছি কিনা, বাট আমার জানা মতো মানে আমার জ্ঞান হওয়ার পর আমি কখনোই খালা আমাকে আমাদের বাড়িতে দেখি নাই। খালারা দেখার পর আমি অবাক, কিরে খালা আমাদের বাড়িতে? তা আমি বললাম যে খালা কী হয়েছে, আপনি আমাদের বাড়িতে? পরে আমার বলে, বাবা রে তোর কাছে আসছিলাম একটু কথা বলার জন্য।
আমি তখন বললাম যে ঠিক আছে খালা, কী কথা বলবেন, আপনি আমাদের বাড়িতে আসছেন, কী কথা বলবেন বলেন না। খালা আমারে বলতেছে, বাবা রে, তোরা তো আর আমাদের সাথে সম্পর্ক রাখলি না ওই ঘটনার পরে, আফরারে তোর কাছে বিয়ে দিলাম না, এরপরে তো তুই আর আমাদের সাথে কোনো যোগাযোগ রাখোস নাই, তোর বাবা মা তারাও আমাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিছে। আমি বললাম না, এটা তো আমার বাবা মায়ের অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আপনার মেয়েরে আমার বাবা কেন বিয়ের প্রস্তাব নিয়ে গেল? আপনাদের একমাত্র মেয়ে, দেখতে শুনতে ভালো, শিক্ষিত, কলেজে পড়ে, এমন মেয়ের কি আপনার আমার কাছে বিয়ে দেবেন নাকি? এটা আমার বাবা মায়ের ভুল হয়েছে। পরে খালা আমারে বলে, তুই কি আমার উপর রাগ করে আছিস, রাগ করে কথা বলতেছিস? আমি বললাম না খালা, রাগ করে কথা বলবো কেন? আপনার উপরে আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কারো উপরে আমার কোনো রাগ নাই, রাগ আমার ভাগ্যের উপরে। তা না হলে কেন একজন কোরআনে হাফেজ হওয়ার পরেও একটা কাপড়ের দোকানে চাকরি করা লাগে, মহিলাদের কাপড় মেপে দেওয়া লাগে? আসলে এটা তো আমার ভাগ্য, তাই না? আমার খালা তখন আমাকে বলে, বাবা রে, যদি পারস খালার একটু উপকার কর, খালার উপরে কোনো রাগ রাখিস না। আমার আচ্ছা ঠিক আছে খালা, রাগ রাখলাম না, কী হয়েছে আপনি আমার খুলে বলেন তো। পরে বলে, তোর কাছে কি ভালো কোনো কবিরাজ আছে? তুই তো হুজুর, কোরআনে হাফেজ, ভালো কোনো কবিরাজ আছে? আমার একটা কবিরাজের সন্ধান দিতে পারবি? আমি বললাম যে কবিরাজের সন্ধান মানে কিসের, কেন, কী হয়েছে? বলে, আমার মেয়ে আরফার অবস্থা ভালো না। তাই বললাম, আরফানা শহরে থাকে, তখনও ইউনিভার্সিটিতে পড়তো, মানে ইউনিভার্সিটিতে পড়ে, তাই ইউনিভার্সিটিতে পড়তেছে, ওর অবস্থা খারাপ, মানে কী হয়েছে, ওর জিন ভূতে আসর করছে নাকি? আমার খালা বলে, না, জিন ভূতে আসর করে নাই, আমার মেয়েটা হঠাৎ করে নেশা করতে শুরু করছে এবং নেশাগ্রস্ত। আমি তখন বললাম যে কী বলো তুমি, নেশাগ্রস্ত? এটা কী ধরনের কথা? এটা কোনো কথা নাকি? নেশাগ্রস্ত মানে কী নেশা করে? মানে আমি আসলে যে নেশার পার্টগুলো বুঝি না, মানে নেশাটা কী করে। আমার খালা আমারে বলতেছে, তুই আমার সাথে চল, আমি তোরে দেখামো যে ও কী করে বা কেন আমি তোকে ডাকতেছি। পরে আমি বললাম যে ঠিক আছে খালা, তুমি যদি এরকম করেই বলতেছো তাহলে চলো, আমি দেখি। পরের দিন খালা ওই রাতে আমাদের বাসায় ছিল। পরের দিন আমি খালাদের বাড়িতে গেলাম, এবং খালাদের বাড়িতে যাওয়ার পরে আমার খালার আবার বিল্ডিং আছে, খালারা তখন গ্রামে থাকার এরিমে যে খালু আবার কোনো একটা ব্যবসা করতে গেছিলো নাকি মধ্যে, আমরা আর শুনি টুনি আর কি এগুলা। ওই দিন রাতে খালার মুখ থেকে শুনলাম ওই খালু নাকি ব্যবসার মধ্যে মাইকটার খাইয়া টাকা পয়সা জমানো যা ছিল সবই শেষ, মানে তেমন কিছুই নাই। তা রুমে গেলাম, রুমে যাওয়ার পরে খালাম্মার বড় বিল্ডিংয়ে ঢুকলাম, ঢুকার পরে বললাম যে কী হয়েছে। পরে খালা আমারে জানালা দিয়ে দেখাইলো আমার খালাতো বোন হাতের মধ্যে সুই নিচ্ছে, মানে এরকম সুই নিচ্ছে, এবং ওরে দেখে আমি চিনতেই পারি না, একদম শুকিয়ে গেছে, মাথার চুল টুল এলোমেলো, মানে একটা কাপড় পরে আসতে অর্ধালগ্ন যেটা বলে আর কি, মনে শরীরে সবই দেখা যায়। আমি দেখে তো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমি বলি খালা এই অবস্থা কেন? আমার খালা বলে, নেশা করতে শুরু করছে, এখন যদি একটা ভালো দিনদার হুজুর পাই, ওরে দিয়ে তাবিজ করে আমি ঠিক করতে পারি কিনা দেখি। পরে ঘরে গেলাম, যাওয়ার পরে খালুর সাথে দেখা, খালু আমার দইরা কান্নাকাটি করে দিল যে আহনাফ, তুমি দেখো না কোনো কিছু করতে পারো কি না, আমার মেয়েটা তো শেষ, আমার মেয়ের জীবনটা শেষ, তুমি তো হুজুর মানুষ, আলেম মানুষ, তুমি দেখো না আমার মেয়েটারে কোনো কিছু করতে পারো কিনা, একটু ফুটো দিয়া একটু কোনো কিছু করা যায় কিনা। আমি তখন আসলে আমার ওই খালাতো বোন আফরার সাথে আমার সম্পর্কটা অতটা ভালো না, মানে হয় না যে খালাতো ভাই বোনের মাঝে একটা ভালো সম্পর্ক থাকে, ওরা তো অনেক বড় লোক, এজন্য ওদের সাথে সম্পর্কটা আমাদের খুব ভালো ছিল না। দেন খালাম্মা তখন খুব মন খারাপ করে, খালুও তখন মন খারাপ করলো। আমি তখন জোর টাইমে খাওয়া দাওয়া করলাম, এবং ওরও ওই ঘরের মধ্যে খাবার দিয়ে আসা লাগবে, বাইরে খাবার খেতে আসে না। পরে খাওয়া দাওয়া করলাম, করার পরে খালু আমার হাত ধরে কান্না করে বলতেছে যে বাবা তুমি একটু দেখো না কোনো কিছু করতে পারো কি না, একটু দোয়া দরুদ পড়ে একটু ফুটো দিয়ে দেখো না ঠিক করতে পারবে কেন। পরে আমি খালারে বললাম যে খালা আপনি ভিতরে যান, ওর গায়ে একটা চাদর পেঁচায় দেন বা কিছু একটা পেঁচায় দেন, ও তো বেপরদায় আছে, আমি এইভাবে ওর রুমের যাবো না। পরে খালা ভিতরে ঢুকলো, ঢুকার পর ওর গায়ের মধ্যে একটা চাদর পেঁচাই দিল, দিয়ে আমাকে ডাকলো। পরে আমি গেলাম, যাওয়ার পর আবার এমনি ভালো আছে, আমার বলে কী অবস্থা ভাইয়া, ভালো আছো? আমারে বলে, ওই কিন্তু আমার অনেক ছোটো, এরপর আমার তুই করে বলে। তাই আমি বললাম যে ঠিক আছে ভালো আছি, তুই কেমন আছিস? বলে হ্যাঁ ভালো আছি, বসো। তাই আমি বসলাম। পরে আমি বললাম তুই কী করিস? বলে কিছু করি না তো, মাত্র খাবার খাইলাম, তুমি খাইছো? আমি বললাম হ্যাঁ খাইছি। তা বলে কিসে, আমাদের বাড়িতে হঠাৎ করে, তোমার তো আমাদের বাড়িতে কখনোই দেখি নাই। আমি বললাম তুই যে আমার চিনতে পারছিস, এইটুকু তো আমি আল্লাহর কাছে শুক্রিয়া। বলে চিনতাম না, আম্মা যদি আইসা না বলতো যে তোর আহনাফ ভাইয়া আসবে, তা না হলে কিন্তু চিনতাম না। আমি বললাম ভালো, তুই তোর হাতে এরকম দাগ কিসের? বলে কই না তো কিছু না, হাতটা তখন ভিতরে ঢুকাই ফেলে। আমি যখন খালাই ওর একটু সামনে নিয়ে আসো, তো সামনে নিয়ে আসছে, আমি তখন দোয়া দরুদ পরে ফোন দিতে আসে। ও তখন আমার বলো মা তুমি আমার ফোন দিতেছো কেন, আমার কি জিনে ধরছে নাকি, আমার কি জিনে ধরছে না ভূতে ধরছে যে তুমি আমাকে ফোন দিতেছো, আমাকে ফোন দিচ্ছ কেন? আমি তখন বললাম রাখ, বেশি কথা বলিস না। তো আমি তখন ওই মানে তখন কবিরাজ না আর কি, দোয়া দরুদ পরে যেসব দোয়া পরে ফু দেওয়ালে ভালো রাসুল যেটা শিখিয়ে দিছে, ওই রাসুলের তরিকা মতো আমি তখন ওর 2-3টা ফু দিলাম। এবং ফু দেওয়ার পরে আমি তখন বিকেলবেলা খালাম্মার বাড়ি থেকে চলে আসলাম। তো খালাম্মার বাড়ি থেকে চলে আসলাম, তার 3 দিন পরে, ঠিক এই ঘটনার 3 দিন পরে আমার খালাম্মা খালু দুজনে আমাদের বাড়িতে।
খালামা খালু আমাদের বাড়িতে, আমি ওই দিন বাড়িতে আসছি দুপুরবেলা, দিই খালা খালু আমাদের বাড়িতে, আমাদেরকে কোনো খোঁজ খবর দেয় না যে তারা আসবে, এরকম কিছু না, হঠাৎ করে চলে আসছে। এনাদেরকে দেখার পর তো আমি অবাক, কি ইনারা আমাদের বাড়িতে। মার জিজ্ঞেস করলাম কি গো মা? আব্বা বলে একটা মুরগি আছে, তাড়াতাড়ি ধরে জবাই দিয়ে দে। তা মুরগি একে ধরে জবাই দিলাম। এই 3টার দিকে পরে খাবার খাওয়া হয়েছে, 3টার দিকে সবাই মিলে খাবার খাইলাম। খাওয়ার পরে খালা খালু বলতেছে তারা আজকে থাকবে। তা আমি বললাম যে তোমরা আফরারে কোথায় রেখে আসছো যে এখানে থাকবা? বলে ঘরে কাজের মেয়ে আছে, সমস্যা নাই, আফরা ওই কাজের মেয়ের সাথে থাকবে। ও আগে হোস্টেলে থাকতো, এখন বাড়িতে নিয়ে আসছে, জোর করে বাড়িতে রাখে আর কি, যেহেতু নেশা টানে করে এই জন্য আর হোস্টেলে রাখে না। এবং খালু বলে হোস্টেলে রেখে নাকি খারাপ হয়েছে অন্য অন্য মেয়েদের সাথে মিশে। পরে রাতের বেলায় এবার খালু, আমরা খাওয়া দাওয়া করলাম রাতের বেলায় সবাই মিলে, তখন আমাদের উঠানের মধ্যে আপনার ওই যে বিছিয়ে সবাই বসছে, চাঁদের আলো ছিল, চাঁদের আলোর মধ্যে খালা, মা, আমি সবাই মিলে বসছি। আবার ওই দিন আমার বড় বোনের যে ছোটো বোনটা, আমার বরাপুর ছোটো বোনটা তখন ওই দিন আমাদের বাড়িতে আসে, আমার একটা বোন আমাদের বাড়িতে ছিল। তো হঠাৎ করে আমার খালা বলতেছে, মানে এই কথার মধ্যে আমার খালা আমার মায়ের হাত ধরে কান্না শুরু করছে, যে আফা আপনি আমার মাফ করে দেন, আপনার কারণে আমার মেয়েটার আজকে এই অবস্থা, এই কথা বলে। এবং আমার খালু আমার আব্বার হাত ধরে কান্না শুরু করছে। তা আমি তো এই দৃশ্য দেখার পর আবার কিরে এইগুলো কি, তারা কেন কান্নাকাটি করতেছে? আমি না কোনো কিছুই বুঝতেছি না। আমি জিজ্ঞেস করি যে খালা কী হয়েছে, কান্নাকাটি করতেছো কেন? খালা বলে তোর মা আর তোর বাবাকে ওই দিন অপমান করার পরে আল্লাহর অভিশাপটা আমাদের উপরে লেগে গেছে, এবং যার জন্য আজকে আমাদের মেয়ের এই অবস্থা। আমি বললাম তো আপনি কি বললেন যে আমার আব্বা আম্মা আপনার মেয়ের অভিশাপ দিছে? আমার খালু বলে না, অভিশাপ দিতে হয় না, অভিশাপ বিষয়টা মুখ থেকে দিতে হয় না, এটা আল্লাহর তরফ থেকে চলে আসে, এবং আল্লাহর তরফের থেকে আমার মেয়েটার উপরে আমার মেয়েটা অভিশপ্ত হয়ে গেছে। সাথে সাথে আমিও আমার ব্যবসা বাণিজ্য অনেক টাকা মাইটার খাইছি, আমিও একেবারে নিঃস্ব শূন্য হাতে, আমার অবস্থাও খারাপ। এবং আমি তখন বললাম যে তো আপনারা আমার আব্বা আম্মার কাছে কান্নাকাটি করে তো কোনো লাভ নেই, আমার আব্বা আম্মা তাদের মনে কোনো কিছু রাখে নাই। আমার মা বলতেছে তুই আমার বোন, তুই আমার ছোটো বোন, আমি তোর উপরে কেন রাগ করব? আমার তোর উপরে কোনো রাগ নাই, তুই আমার বোন, আমি তোরা মাফ করে দিস। আমার মা এটা বলে, আমার আম্মা নিজেও কান্না করতেছে। তাই আমি বললাম গ্রামের বাড়িতে উঠানে বসে এরকম কান্নাকাটি করো, আশেপাশের মানুষ চলে আসবে, একটু চুপ করো তোমরা। এরই মাঝে খালু হঠাৎ করে আমার বাবার হাত ধরে বলতেছে, ভাই রে, ও ভাই, আমি আমার মেয়েটারে আপনার ছেলের কাছে বিয়ে দিতে চাই, ঠাস করে। এবং আমার খালা ওই কথা আমার মাকে বলে জড়াই ধরে কান্না করতেছে যে আমার মেয়েটার যদি আপনার ছেলের কাছে বিয়ে দিই, আহনাফ যদি আমার মেয়েটারে বিয়ে করে তাহলে আমার মেয়েটা ভালো হয়ে যাবে। ও কি দোয়া করে আমার মেয়েটারে ফু দিয়ে আসছে, আমার মেয়েটার আগের চেয়েও মাথাটা অনেক ঠান্ডা হয়েছে, আগে যেরকম পাগলামি করতো, ভাঙাভাঙি করতো, উশৃঙ্খল করতো, এখন এতটা করে না, অনেকটা ভালো হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে আহনাফ যদি আমার মেয়েটারে বিয়ে করে, তার সাথে সংসার করে, তাহলে আমার মেয়েটা পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই কথা আমার খালু খালা দুজনেই বলতেছে। আমি তখন এখান থেকে এইসব কথা বলছি, আমি তো মারে বললাম যে মা আমি একটু উঠি, আমি আসতেছি না, আমার অনেক লজ্জা লাগতেছে, যেহেতু আমার বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। আমি এখান থেকে উঠে গেলাম, উঠে আমি শুয়ে গেছি। সকালবেলা আমি দোকানে যাব, আমার মা বলে দোকানে যাইস না, তোর খালার বাড়িতে যাব। আমি তখন বললাম খালার বাড়িতে যাইবো মানে খালার বাড়িতে যাব কেন? মা আমারে বলে আফরারে তোরে বিয়ে করাবো। আমি বললাম তুমি কি কথা বলতেছো, আফরারে আমি বিয়ে করবো মানে? ও নেশাগ্রস্ত একটা মেয়ে, ওর কি কোনো কিছু ঠিক আছে? ও কি করে না করে, কি করবে না করবে, এরকম একটা নেশাগ্রস্ত মেয়েকে আমি কেন বিয়ে করব? আমার আম্মা বলে নেশাগ্রস্ত হইলে কি হয়েছে, ও কি তোর খালা তো বোন না? তোর খালা খালু আসছে, আমরা কি ওদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি? এটা কি সম্ভব? আমি বললাম মা দেখো, তুমি কাঁটা গায়ে লবণের ছিটা দিতে আইসো না, খালা খালু আসছে আমাদের মেহমান, তারা চলে যাক, আমাকে এভাবে আফরারে বিয়ে করবে না। আমার মা বলে তুই আমার মুখের উপরে বেশি কথা বলিস না, আমরা দুপুরবেলা ওইখানে যাবো, আজকে তোর দোকানে যাওয়ার প্রয়োজন নাই। তা দুপুরের ভিতরে আমার বাবা আমাকে জোর করে তখন আমার খালাম্মার বাড়িতে নিয়ে গেল, এবং খালাম্মার বাড়িতে যাওয়ার পরে রাতের মধ্যে তারা বিয়ের আয়োজন করে ফেলছে। খালাম্মার বাড়িতে বিয়ে হবে, রাতের মধ্যে বিয়ের আয়োজন। এবং আমি তো খুব অবাক যে এই আজকে রাতে বিয়ে হয়ে যাবে, মানে সমস্ত রকমের কথাবার্তা সব কিছু রাতের মধ্যে বিয়া। আমি তখন চিন্তা করলাম যে কি করা যায়, রাতের মধ্যে বিয়া, মানে আমারও মাথায় আসতেছে না, এবং এটাতে আরফা রাজি কিনা সেটাও জানি না। বিকেলবেলা আমি রুমে গেলাম, মানে ওর রুমে গেলাম, খালাম্মাকে নিয়ে গেলাম। খালাম্মাকে নিয়ে আমি বললাম যে আরফা, ও তখনও পুরো নেশাগ্রস্ত, মানে নেশা মাতালের মতো হয়ে আছে। তাই আমি বললাম যে আরফা তুমি কি জানো যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আজকে রাতে তোমার আমার বিয়ে, এটা কি তুমি জানো? বলে জানি তো। তাই বললাম তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? বলে রাজি থাকবো না কেন, সমস্যা নাই। মানে ওর ভিতরে কোনো সেন্স নাই, সোজা কথা যেটা, ও একেবারে সেন্সলেস অবস্থায় আছে। ও করতেছে কি বলতেছে কি কোনো কিছুর কোনো ঠিক, কথাবার্তার মাঝে কোনো কিছু ঠিক নাই। এবার আমি চিন্তা করলাম কিরে, কথাবার্তার মাঝে কোনো কিছু ঠিক নাই, উল্টাপাল্টা কথা বলতেছে। আমি তখন খালার সাথে কথা বললাম যে খালা, ওর তো কোনো কিছু ঠিক নাই, এরকম মাতাল অবস্থায়, এরকম ব্রেন আউট একটা মেয়ের বিয়ে করলে ও কি আমার সাথে থাকবে? তো আগে পর আমাকে ছেড়ে দিবে। আমার জীবনে একটা কলঙ্ক এমনি আগে হয়ে গেছে, এবং আমার জীবনে এখন আরেকটা কলঙ্ক হতে যাচ্ছে।
আমার খালা বলে কিচ্ছু হবে না, বাবা না ভালো কিচ্ছু হবে না, আমি তোর খালা, আমি কথা দিতেছি কিছুই হবে না, আর তুই তো আমাদের নিজেদের ছেলে, আমাদের নিজেদেরই, তুই তো আর বাইরের লোক না, এখানে কোনো কিছু হবে না, বাবা না ভালো, তুই আর কথা বাড়াইস না, তুই বিয়ের জন্য প্রস্তুতি নে। এবার এশার নামাজ পড়লাম। এশার নামাজের পরে তারা তাদের বাড়ির ভিতরে বিয়ের আয়োজন করলো। বাড়ির আশেপাশের কিছু লোকজন জানলো, ওভাবে একদম গড়াগোটা করে না, তো সেইভাবে তখন আমাদের বিয়েটা হলো। ও কবুল বললো, সিগনেচার করলো, মানে ওরে যা বলতেছে তাই করতেছে। ও যখন কবুল বলে তখন তার হাতে কি জেনে একটা জিনিস আছে, এটা সে একটু পরপর খাচ্ছে। তা আমি আর কি বলবো, আসলে আমার তো বলার কিছুই নাই। বিয়ে হয়ে গেল এবং বিয়ে হবার পরে বাসর ঘরে চলে গেলাম। তা বাসর ঘরে যাওয়ার পরে আমি দেখলাম যে ও মানে যেই কাপড় ওরে খুব জোর করে মানে পেঁচিয়ে টেঁচিয়ে বিয়ের কাপড়টা পরাইছে আর কি, একদম প্যাচ ট্যাচ দিয়া খুব কষ্ট করে পরাইছে। বাসর ঘরে যাই দেখতে পারি যে ও হাফ প্যান্ট আর গেঞ্জি পরে আছে, ওই কাপড় খুলে ফেলাই দিছে সোফার মধ্যে। তা আমি তখন বললাম যে আজকে আমাদের বাসর ঘর, আরফা তুমি কাপড় চোপড় খুলে এইভাবে বসে আছো? বলে তো বাসর ঘর হইলে তো কাপড় চোপড় খুলে বসতে হয়। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। বসলাম ওর সাথে, বসে দেখলাম যে ও তখনও নেশা করতেছে। আমি তখন বললাম যে এগুলো ফেলবা, এগুলো ফেলো। আমাকে বলো এইসব কথা বললো না, আমার বিয়ে করছো স্বামী হিসাবে, তোমার আমার দরকার, তুমি আমার স্বামী, অতটুকুই, নেশা টেশা ফেলতে হবে, এইসব উল্টাপাল্টা কথা বলে আমার মাঝে রাগ উঠাই দিও না। এবং সে যে কথা বলতেছে খুব রাগান্বিত কণ্ঠে কথা বলতেছে, মানে নেশার বিষয় নিয়ে কথা বললে তার চোখ টোক লাল হয়ে যায়, এটা আগ থেকেই। পরে আমি আর কোনো কিছু বললাম না, আমি তার সাথে শুয়ে পড়ছি, মানে শুয়ে গেলাম আমি। এবং ও দেখলাম এই সারাটা রাত নেশা করতেছে। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমি উঠলাম, উঠে দেখি যে তখন ও নেশা করতেছে, বসে বসে নেশাই করতেছে। আমি ওর পাশেই তখন মসজিদে মানে আজানের আগে নামাজ পড়লাম তাহাজ্জুদ পড়ে আমি তারে বললাম যে একটা কাজ করো, যাও উজুটা করে আসো, নামাজটা পড়ো। আমার বলে তোমার নামাজ তুমি পড়ো, আমার নামাজ পড়ে তাই শোনো। ফজরের নামাজ পড়লাম, পড়ে বের হইলাম। বের হয়ে আমি অবাক হয়ে গেলাম, বারান্দার মধ্যে আমার খালা খালু আমার বাবা আমার সবাই বসে আছে। মানে কি হইলো, তারা ওই নিউজের জন্য বসে আছে। খালু তো আমাকে দেখে অবাক, কিরে বাবা কী হয়েছে? এবং আমি বললাম কই কিছু হয়নি তো, আপনারা এরকম চিন্তিত কেন, কী হয়েছে? আমার বলে আমরা তো সারা রাত ঘুমাই নাই, ওই কী করে না করে, তুমি কী হয়েছে না হয়েছে? আমি বললাম না কিছুই হয় নাই, আমি তো ঘুমাইলাম, ও তো সারা রাত এগুলাই খাইলো। তো আমার খালু বলে তোমার কাছে বিয়ে দিলাম যাতে এগুলো না খায়, এগুলো খাওয়ানো বন্ধ করার জন্য, এখন তুমি তার এগুলোই খাওয়াচ্ছ। আমি বললাম না আমি তো খাওয়াচ্ছি না, ও খাচ্ছে। তাই আমি বললাম যে খালা একটা কাজ করেন, যা হবার তা তো হয়েছে, এখন আমরা আমাদের বাড়িতে ওকে নিয়ে যাই। তা বলে আমার খালু বলতেছে ওকে যাবে। আমি বললাম যাবে না কেন, আমি বিয়ে করছি, আমার বউ আমার সাথে যাবে না? তাহলে তো বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। তো দিনে 10টার দিকে গাড়ি ঠিক করলাম, মাইক্রোবাস ঠিক করলাম, মাইক্রোবাসে করে ওরও উঠেলাম, ও চলে গেছে, মানে ওর কোনো ইয়ে নাই, মানে যে যেটা বলতেছে সেটাই করতেছে। আমার সাথে চলে গেলাম আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে যাওয়ার পরেই ওর সুন্দর করে আছে, ও হঠাৎ করে আমাদের বাড়িতে গিয়েও একইভাবে সবার সামনে, মানে নতুন বউ দেখতে আসছে, ওই নেশা করতেছে, এরকম করে নেশা টান দিতেছে। আমাদের এলাকার এক ছেলে আছে, ও আবার মানে এরকম এগুলো নেশা টেশা করে। ও বলতেছে ও মা কী ব্যাপার, ভাবি যে মানে বাবা খাইতে আছে, ডাইরেক্ট এমনি বলতেছে। আমি তখন বললাম যাই তুই এখান থেকে বের হ। পরে আমার খালু বলতেছে তোমার চাকরি করার দরকার নাই, তোমার টাকা পয়সা যা লাগে সব আমি দেবো, তুমি আমার মেয়েটারে ভালো করো, তোমার চাকরি বাকরির দরকার নাই। পরে আমি ওরে বুঝাই যে আরফা আস্তে আস্তে এগুলো ছাড়ার চেষ্টা করো, বা এটা ঠিক না, এগুলো খেও না। মানে যখনই আমি ওকে এটা ছাড়তে বলি বা এটা খেতে মানা করি, ও তখনই মানে এমন একটা আচরণ আমার সাথে করে যেটা আসলে আমার পক্ষে মেনে নেওয়া কোনো অবস্থায় সম্ভব না। মানে খুব বেশি রেগে যায় এবং ওর সাথে আমার শারীরিক সম্পর্কও হয় না। আর শারীরিক সম্পর্ক যতটুকু হয় স্বামী স্ত্রীর সম্পর্ক, ওই নেশার ঘরে ও থাকে, ওর ভিতরে কোনো ফিলিংস নেই, কোনো অনুভূতি নাই। এবং ওর সাথে শারীরিক সম্পর্ক করে আমি যেটা বুঝতে পারলাম যে ও আসলেই মানে যাই হোক আমার বিবাহিত বউ, আমি এই সম্বন্ধে আর কোনো কিছু বলতে চাই না, তবে আমার কাছে ওকে ভালো লাগে নাই। এমন করে 3টা মাস অনেক কষ্টে কাটালাম। এবং 3 মাস পরে ও যেটা করে সেটা হচ্ছে 15-20 দিনের জন্য ওর ব্যাগ ভরে মাদক নিয়ে আসে ওদের বাড়ি থেকে। ওইগুলো কোত্থেকে আনে ও জানে, এবং আনার পরে এগুলো খায়, আবার শেষ হয়ে যায়, আবার নিয়ে আসে। তো একটা পর্যায়ে আমি ওর সাথে রাগারাগি করলাম যে এইসব খাওয়া ঠিক না, তুমি এসব খাওয়া বন্ধ করো। এবং এটা নিয়ে রাগারাগির একটা পর্যায়ে ও আমার সাথে খুব রাগারাগি হলো। আমি সেদিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছি এবং সন্ধ্যার সময় জানতে পারি ও আমার মারে মারছে। সন্ধ্যার দিকে আমার মারে মাইরা ও একা একা চলে গেছে ওদের বাড়িতে। এটা প্রায় 3-4 মাস পরের ঘটনা। ওদের বাড়িতে চলে গেছে, বাড়িতে আসছি দেখি যে মায়ের মাথা ফাটা, মায়ের ব্যান্ডেজ করে রাখছে, মাথার মধ্যে কী হয়েছে। আমার আব্বা বলে আফরা বাড়ি দিছে, বাড়ি দিয়ে চলে গেছে। এবং কেমনি যে বের হয়েছে আল্লাহ জানে, ওর বাপের বাড়ি পর্যন্ত গেছে কিনা একটু খবর লো। পরে ওর আব্বার আমি কল দিলাম যে খালু আফরা কি গেছে? বলে হ্যাঁ আসছে তো, কিন্তু এরকমভাবে কাপড় চোপড় উল্টাপাল্টা পরে আসছে। মানে ওর তো সবসময় কাপড় চোপড় উল্টাপাল্টা থাকে, যতক্ষণ ঘরে থাকে ওই মানে খারাপ কাপড় চোপড়ে পরে, যেটা অর্ধনগ্ন কাপড় চোপড় বলে এগুলোই। পরে আমি চিন্তা করলাম যে চলে গেল রাতের বেলা। আমি বলো খালু আমি কি রাতে আসবো? বলো ওর তো মাথা অনেক গরম, দেখলাম আজকে রাতে আইসো না, তুমি কালকে আসো।
পরের দিন গেলাম এবং পরের দিন যাওয়ার পরে দুপুরবেলা আমি পরের দিন গেলাম, দুপুরবেলা আমি যাওয়ার পরে দেখি যে ও বাড়িতে নেই। খালুরে বললাম কী ব্যাপার খালু, বাড়িতে নাই, ও কই গেছে? আমার খালু বলে ও তো চলে গেছে, মেসে চলে গেছে, ও আগে যে মেয়েদের সাথে মেসে থাকতো ওখানে চলে গেছে। তো ওইখানে চলে গেলে আপনি ওরা আটকাইলেন না? বলে না, কীভাবে আটকাবো, ও চলে গেছে মেসে। আমি ওকে অনেক চেষ্টা করছি, বলছি তুমি আসবা দুপুরে এবং তুমি দুপুরে আসবা এটা যাইনি, সে চলে গেছে। তাই আমি বললাম খালু আপনি আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলেন, আমি আসলে আপনাদের কি অন্যায় করছি জানি না। আমি আপনাকে বারবার বলছি যে মেয়েটাকে আমাকে বিয়ে করাইয়েন না, এই মেয়েটাকে বিয়ে করেন আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনারা আমার কোনো কথাই শোনেন নাই। এই মেয়েটাকে আপনারা বিয়ে করে আমার জীবনটা দিলেন তো দ্বিতীয়বারের মতো শেষ করে। খালু তখন কান্নাকাটি করে, খালাও কান্নাকাটি করে। আমার খালুর অবস্থা তখন খুব খারাপ, মানে যত টাকা পয়সা ইনকাম করছে সবই ব্যবসার পিছনে শেষ এবং বাকি যা আছে সবই মেয়ের নেশার টাকা দিতেছে, মেয়ের নেশার টাকা দিতেছে। একদিন ধরে নেশার টাকা না দিলে মেয়ে পাগল হয়ে যায়, একদিন টাকা না দিলে ওই এরপরের দিনে মেয়ে গালাগালি শুরু করে, ভাঙচুর শুরু করে, ঘরের মধ্যে এসে ঝামেলা করে। মানে এর আসলে এগুলো মেনে নেওয়ার মতন এমন একটা অবস্থা হয়ে গেছে। এবং আমার খালুর ঘরের মধ্যে সব কোকারিজ ভাঙা, স্টিলের আলমারি, সুকেস যা যা আছে আর কি, যা আছে সব কিছু ভাঙা এবং আগুন লাগাই দেওয়া, মাঝে মাঝে মানে ঘরের কয়েক অংশে আগুন লাগাই দিছে, এরকম পর্যন্ত করে। তো আমার খালা তখন কান্নাকাটি করে বলে তোর মায়ের গায়েও হাত তুলছে, তোর বাবারও নাকি ধাক্কাইছে এবং তুইও আজকে 3টা মাস ধরে অনেক চেষ্টা করলে ভালো করার জন্য, আর পারলি না। বাবারে আর কি করবো, আমার তো কিছু করার নাই, যদি পারস তুই খালারে মাফ করে দিস, খালারে মাফ করে দিস, খালার তরফ থেকে খালার উপরে রাগ রাখিস না। আমি বললাম না খালা, আপনার উপরে আমার রাগ থাকবে কেন? আপনার উপরে আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কোনো অভিযোগ নেই, অভিমানও নাই। যা হবার তা হয়েছে, এটা হয়তো আমার ভাগ্যে ছিল। এই কথা বলে আমি তখন বাড়িতে চলে আসছি। তো বাড়িতে চলে আসছি আর আমার খালা খালুর সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই। তারা তাদের মতো করে তাদের এখানে আছে, আমি আমার মতো করে এভাবেই পড়ে আছি। তা এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল, প্রায় মাস 4 মতো কেটে গেছে, 4 থেকে 5 মাস কেটে গেছে। 5 মাস পরে একদিন হঠাৎ করে আমার খালা আমাদের বাড়িতে এসে কান্নাকাটি করতেছে, আমার মানে আফরার মা কান্নাকাটি করতেছে, বলতেছে আমার খালুরে নাকি পাওয়া যাচ্ছে না, খালুরে পাওয়া যাচ্ছে না, আজকে 2-3 দিন ধরে খালুরে পাওয়া যায় না। তাই আমি বললাম কই গেছে, কোনো মোবাইল টোবাইল, বলো মোবাইল টোবাইলে বন্ধ, 2-3 দিন ধরে পাচ্ছি না। তাই আমি বললাম যে আরফা কই? বলে আফরা তো ও তো মেসে গেছে, যে ও আজকে এত মাস হয়ে গেছে 4-5 মাস আসে নাই, শুধু মাঝে মাঝে ওর বাবারে ফোন করে বলতো টাকা দাও, ওর বাবা টাকা পাঠাইতো, এগুলা খাইতো, ওইখানে মেয়েদের সাথেই থাকতো। কিন্তু আজকে কয়েক মাস ধরে তোর খালুরে আর পাওয়া যায় না, তোর খালু কই গেছে না গেছে তার কোনো সন্ধানও পাই না, কোনো কিছুই পাই না। এই কথা বলে খালা ধরেন খুব কান্নাকাটি করতেছে। তো আমি বললাম যে তুমি কান্নাকাটি করো না, আমরা খোঁজ খবর নেই এবং খোঁজ খবর নিলে তো বোঝা যাবে যে উনি কোথায় গেছে বা কী হয়েছে না হয়েছে, এগুলো আস্তে আস্তে জানা যাবে। তা খালা প্রচুর কান্নাকাটি করতেছে। আসলে কান্নাকাটি করারই কথা, যার স্বামীকে এভাবে পাওয়া যায় না সে তো আসলে মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম যে ঠিক আছে দেখতেছি। এমন করতে করতে অনেক জায়গায় খালুর সন্ধান করি, মানে অনেক জায়গায় সন্ধান করি, কোথাও খালুর এরকম কোনো ডিটেলস পাওয়া যায় না যে কোন জায়গায় গেছে। মনটাও তখন খুব খারাপ হয়ে গেল, খালার কান্নাকাটি, সবার কান্নাকাটি। ভাবলাম যে কী করা যায়। এমন করতে করতে আইনেরও আশ্রয় নিয়েছি, প্রশাসককে জানিয়েছি যে কোথায় গেল এরকম একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশাসনও তাদের মতো করে চেষ্টা করতেছে, প্রশাসনের থেকেও কোনো ভালো সুরাহার পাই না। এমন করতে করতে আমার মাথায় আসলো যে একমাত্র আফরাই জানে যে খালু কই গেছে। যদি আফরার সাথে ফোনে কথাবার্তা হইতো, ওর সাথে কোনো যোগাযোগ আছে কিনা এটা জানার জন্য একদিন আমি ওর মেসে যাই। বাইরে ওই মেসের বর্ণনা আমি কীভাবে দিব আমি জানি না, মানে মেসে যাওয়ার পরে যেটা দেখলাম ওখানে প্রায় কম করে হলো 17 থেকে 18টা মেয়ে, এবং ওই 17-18টা মেয়ে প্রত্যেকটা মেয়ে ওখানে ড্রাগস নিচ্ছে, নেশা করতেছে। এবং এই দৃশ্যটা অনেক বয়স, মানে ছোটো মেয়েও আছে, আমার কাছে মনে হয় যে ক্লাস 9-10-এ পড়া মেয়েরা ওইখানে আছে। ওইখানে আমি ডাক দিলাম যে আফরা আছে এখানে, ছেলেরাও আছে, মেয়ে আছে, ছেলেই আছে। মানে ওই ম্যাচ বলতে ওটা আসলে ম্যাচ ব্যবহার করা হয়, কিন্তু এটার মধ্যে এই ধরনের কাজই চলে এবং চট্টগ্রামের খুব নামই একটা ভালো জায়গার মধ্যে। পরে আফরা তখন আসছে, এসে আমাকে বলতেছে কী ব্যাপার ভাইয়া আপনি এখানে, মানে ভাইয়া করে বলতেছে, ও কিন্তু আমার বিবাহিতা বউ, ওর সাথে কিন্তু আমার ডিভোর্স বা তালাক কোনো কিছুই হয় নাই। পরে আমার বলতেছে, আমি বললাম যে তোমার আব্বু কই আছে? বলে আমি তো জানি না আব্বু কই আছে। ওর হাতের মধ্যে পুরো ব্যান্ডেজ করা, মানে হাতগুলো এরকম ব্যান্ডেজ করা। তাই আমি বললাম তোমার হাত এরকম ব্যান্ডেজ করা, হাতের মধ্যে এরকম ব্যান্ডেজ, ঘটনা কি? আমাকে বলে আমার হাতে ব্যথা পাইছি। কীভাবে ব্যথা পাইছো? ও কোনো কিছু বলে না। আমি বললাম আরফা তোমার আব্বু কই, আমাকে একটু বলবা ঠিক করে। ও বলে যে আমি জানি না তো আব্বু কই গেছে। তাই আমি বললাম তোমার আব্বুর সাথে লাস্ট কবে কথা হয়েছে? বলে 4 দিন আগে। তাই আমি বললাম 4 দিন আগে কথা হয়েছে, কী কথা হয়েছে? বলে আব্বু আমাকে বেশ কয়েকদিন ধরে টাকা দিচ্ছিল না, কয়েক মাস ধরে। এখানে আমার অনেকগুলো টাকা জমা হয়ে গেছে, এক বড় ভাই অনেক টাকা পাবে, এখন বড় ভাই টাকা দিতে পারতেছি না, উনি ঝামেলা করতেছে। তা আব্বুর কাছে আমি টাকা চাইছি, আব্বু আমাকে 3 লাখ টাকা দিছে। আমি যে 3 লাখ টাকা দিছে, বলে হ্যাঁ 3 লাখ টাকা আমাকে দিছে। তা আমি তখন বললাম কী রে 3 লাখ টাকা? ওই মুহূর্তে কিন্তু আমার খালুর কাছে টাকা নাই, টোটালি টাকা নাই।
মানে ওনার ওই ঘরটা ছাড়া ওনার কাছে আর অবশিষ্ট কিছুই নাই, সবই শেষ। তা 3 লাখ টাকা কোথায় পাইলো? 3 লাখ টাকা কোথায় পাইলো? এবং একটা পর্যায়ে আমি তখন এখান থেকে চলে আসি, এসে খালারে বললাম যে খালা এই ঘটনা। আরফা বলতেছে আরফারে নাকি খালু 3 লাখ টাকা দিছে। তা খালু 3 লাখ টাকা কোথায় পাইলো? আমার খালা বলে বাবা রে কয়েকদিন ধরে শুনতেছি মেয়ে টাকা চায়, বলে মেয়েরে তো দেওয়ার মতো আমার কাছে আর কোনো টাকা নাই, এবার সম্ভবত কিডনিটা বিক্রি করে মেয়েরে টাকা দিতে হবে, আমি আমার কিডনি বিক্রি করে মেয়েরে টাকা দিব। এটা বলার পরে আমি তখন অবাক হয়ে গেলাম যে আর এটা কি, তার মানে তো মনে হয় খালু এরকম একটা অঘটনে ঘটাইছে। এবার হসপিটালে খবর নিতে নিতে হঠাৎ করে এক চট্টগ্রামের হসপিটালে আমি খালুরে পাই এবং সেখানে জানতে পারি যে খালু তার কিডনি বিক্রি করেছে। এই অবস্থায় খালুরে পাই এবং পাও আমি খালুরে জড়াই ধরি, কী হইলো, এটা কেন হইলো, কী কারণে হইলো। খালুর মুখে জানতে পারি আমার খালাতো বোন আফরা নাকি আমার খালুরে ভিডিও কল দিয়ে, রাতের বেলায় ভিডিও কল দিয়ে এরকম হাত কাটতেছে ব্লেড দিয়া হাত কাটতেছে, যে বলতেছে বাবা টাকা দাও, যদি টাকা না দাও তাহলে গলার মধ্যে পোঁচ দেবো, গলা কেটে ফেলবো। এরকম করে ভিডিও কলে হাত কাটতেছে, মানে হাতের মধ্যে পচাইতেছে ব্লেড দিয়ে, অনর্গল পচাইতেছে, রক্ত বেরোচ্ছে। এগুলো দেখার পরে আবার এক বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিছে, ওই বড় ভাইয়ের টাকা দিতে পারেন, ওই বড় ভাই ওরা উঠে নেওয়ার চেষ্টা করতেছে, বড় ভাই পিছনে আছে খারাপভাবে। এই দৃশ্য দেখার পর একজন হতবাগা বাবা সর্বশান্ত হয়ে তখন তিনি এই সিদ্ধান্তটা নেয় এবং তিনি কথা বলে এবং সেখানে তিনি কিডনি বিক্রি করে কিডনির কথাবার্তা বলে সেখানে মেয়ের জন্য 3 লাখ টাকাও পাঠায় দেয়। আমি তখন এটা আর মেনে নিতে পারতেছিলাম না। মানে আমার কাছে মনে হলো যে আমি আমার জীবনে একটা মার্ডার করব, একটা খুন করব, এবং জীবনে তো অনেক পাপই করছি, বা আমার জীবনে তো তেমন কিছুই নেই। আমার 2টা বোন আছে, 2টা বোন আমার বাবা আমাকে দেখবে, অন্তত খালুর জীবন বাঁচানোর জন্য হলে আমি এই কাজটা করব। কারণ এই মেয়েটার জন্য তার বাবা মারা যাবে, তার মাও মারা যাবে। খালুরে তখন হসপিটাল থেকে বাড়িতে আনছি, খালা তখন একদম বাকরুদ্ধ হয়ে গেছে, মানে আর কথা বলতে পারে না, একদম বোবার মতো। আমি হঠাৎ করে আফরারে কল দিলাম যে আফরা তুমি কি একটু বাড়িতে আসবা, তোমাদের বাড়িতে তোমার আব্বা অসুস্থ। পরে আমার বলে না আমি বাড়িতে যাবো না, তাই বলে আমার সাথে একটু ঢাকায় দেখা করবো, বলে করবো। আমি একটা মাইক্রোওয়েভ ঠিক করি এবং এলাকা থেকে কিছু পোলাপাইন নিয়ে যাই, আমার সাথে দেখা করতে আসলে পরে আমি তারা মাইক্রোওয়েভের দাম করে উঠে ফেলি, মাইক্রোওয়েভে উঠে হাত পা বাইদে ফেলি, ওই জায়গা থেকে তাকে আমি ডিরেক্টলি আমার বাড়িতে নিয়ে আসি, আমাদের বাড়িতে, কারণ ও আমার তার বিবাহিতা বউ। আমাদের বাড়িতে আইনে খাটের সাথে ওকে বাইদে ফেলি, বাইদা প্রথমে পিটাই, মানে ইচ্ছা মতো পিটাই, সত্যি কথা যেটা মনের রাগ ভিতরে যা ছিল ইচ্ছা মতো পিটাই, একদম দুর্বল করে ফেলি, ভিতরে ভয় ঢুকাই ফেলি। ভয় ঢুকানোর পরে হাত পা বাইদে ফেলি, হাত পা বাইদে ঘরের ভিতরেই পিটাইতেছি এবং যখনই ওর ওই নেশার ইয়েটা উঠে, যখনই নেশা করবে, নেশা খোঁজে, তখন ও নিজের হাতে নিজে কামড় দেয়, নিজের ঠোঁট নিজে কামড়ায়, নিজের জিব্বার মধ্যে নিজে কামড় দিয়ে জিব্বা কেটে ফেলে, এমন একটা অবস্থা। আমি চিন্তা করলাম কি করা যায়। আমি তো কোনো কোনো কবিরাজ না বা আপনার কোনো ডাক্তার না যে আমি ট্রিটমেন্ট করবো। যখন দেখি ও নিজের হাতে নিজে কামড় দিচ্ছে বা জিব্বায় কামড় দিতেছে, ঠোঁটে কামড় দিতে আছে, আমার মা ওর ঠোঁট চাইপা ধরে, বাবা ঠোঁট চাইপা ধরে যাতে কামড় দিতে না পারে। আমি তখন উচ্চ সুরে কোরআন তেলাওয়াত পড়তে শুরু করি। আমি তো কোরআনে হাফিজ, উচ্চ সুরে মানে যতটুকু পারতেছি ততটুকু চিৎকার করে কোরআন তেলাওয়াত করতেছি ওর কানের কাছে গিয়া। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহ সাক্ষী, আমি এরকম যখন কোরআন তেলাওয়াত করতেছি অনর্গল কোরআন তেলাওয়াত করি এবং একটা পর্যায়ে সে আস্তে করে ঠান্ডা হয়ে যায়, আস্তে করে শীতল হয়ে যায়। এবং যখনই আবার এই জিনিসটা উঠে আবারও সে নেশার জন্য পাগল হয়ে যায়, ঠোঁট কামড়ায়, হাত কামড়ায়, আমি আবারও চিৎকার করে কোরআন পড়তে থাকি। দিন রাত মিলেয়া পাক্কা প্রায় 20 দিনের মতো, 20 দিন 1 মাসের মতো হবে। এইভাবে করার পরে আস্তে করে ঠান্ডা হয়ে গেছে। এখন যখনই ধরেন ওর জিনিসটা উঠে আমি কোরআন তেলাওয়াত করতে শুরু করি, এমন করতে করতেই প্রায় মাস 3 ভিতরে আমার বোন আরফা আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে ভালো হয়ে গেছে। নেশার কথা সে টোটালি ভুলে গেছে, নেশার কথা বলেই না। এবং আমি তাকে রাতের বেলায় ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত পড়ে ঘুমাই, ঘুম থেকে উঠলে কোরআন তেলাওয়াত পড়ে ফু দেই। এবং আমার ভিতরে যতটুকু আছে, আমার জ্ঞানে আলেম যতটুকু আছে, আমি একজন কোরআনে হাফেজ হিসাবে আমি ওকে ফু দেই, দোয়া পড়ি, আল্লাহর কাছে দোয়া চাই, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি। একটা পর্যায়ে আল্লাহ তাকে ভালো করে দেয়, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ভালো করে। এবং সে এতটাই ভালো হয়ে যায় যে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, মোবাইল ফোন টোটালি ব্যবহার করে না। যেমন করে আমি যদি 2 মুঠ ভাত দিতে পারি ওই 2 মুঠ ভাত খেয়েই থাকে, মানে কোনো কিছুই ও আর চায় না, এমন করে আমার খালুও তখন অত্যাধিক খুশি হয়ে যায় যে তাদের মেয়ে ভালো হয়ে গেছে, তারাও অত্যধিক খুশি হয়, তাদেরও আর কোনো কিছু চাওয়ার নাই, মানে কোনো কিছুই তাদের আর অবকাশ নেই, তারাও অত্যন্ত খুশি। বাপের বাড়িতে যাচ্ছে বোরকা পরে, যেই মেয়ে হাফ প্যান্ট আর জিন্স প্যান্ট, হাফ প্যান্ট গেঞ্জি ছাড়া কোনো কিছুই পরতো না, আলহামদুলিল্লাহ সেই আরফা
এখন বোরকা পরে, হিজাব পরে এবং পর্দা করে, আমার সাথে উঠে তাহাজ্জুদ পরে, ফজর পরে, শুধু কোরআনের গুণ আর কিছুই না। আমি কোনো মন্ত্র করি নাই, কোনো তাবিজ করি নাই, শুধু উচ্চ সুরে তার কানের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করছি, শুধু এতটুকুই। যাই হোক, এরপরে সে মোটামুটি অনেকটাই ভালো হয়ে গেল এবং ভালো হয়ে যাওয়ার পরে খালুও তখন ভালো, খালাও ভালো এবং ও তখন একটা চাকরিও নিয়েছে, একটা সরকারি দপ্তরে চাকরি নিয়েছে, চাকরিও পাইছে, খুব ভালো একটা চাকরি, এইচএসসি পাস ছিল, ভালো একটা চাকরি ওর হয়েছে, চাকরিটাও করে, আমাদের পরিবারেও টাকা পয়সা দেয়, ওদের পরিবারেও টাকা পয়সা দেয়, খুব ভালো অবস্থার ভিতরে আছে। এভাবে প্রায় আপনার বছর 2 কেটে গেল। এতে আমার একটা মেয়ে সন্তানও কিন্তু হয়, আমার আরেকটা মেয়ে হয়, আমার এক মেয়ে রেখা তো নিয়ে চলেই গেল, আমার আরেকটা মেয়ে হয় ওর গর্বে। আমার এই মেয়েটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী হয়, একেবারে দেখতে পুরো আরফার মতোই হয়, আফরার মতো সুন্দরী হয়। এই মেয়েটা হওয়ার প্রায় আপনার, এই মেয়েটা আমার নর্মালি হয়, মেয়েটা হওয়ার 8 থেকে 9 মাস পরে হঠাৎ করে আমার খালু মানে আরফার বাবার মানে সমস্যা দেখা দেয়। ওনার তো একটা কিডনি নাই এবং বাকি কিডনিটার উপরে সমস্যা দেখা যায়, ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তারের কাছে নিলে পরে ডাক্তার তখন বলে যে বাকি যে কিডনিটা আছে ওনার ওই কিডনিটার অবস্থাও ভালো না, মানে কিডনির অবস্থা প্রায় 25%-এ ফিনিশ, ওনার একটা কিডনি খুব দরকার, যেখান থেকে কিডনি নেওয়া হয়েছে এখানে একটা নতুন কিডনি স্থানান্তর করতে হবে, ওনার অবস্থা ভালো না, মানে যে কিডনি আছে এটা পুরোই ড্যামেজের পথে। তো এখন কী করব, আমাদের তো ওইরকমভাবে সামর্থ্যও নাই, আর খালুর অবস্থা আছে হয়তো খালু বাড়িঘর বিক্রি করলে হবে। তা ওই সময় আরফা তখন হঠাৎ করে বলে উঠল যে যে বাবা নিজের কিডনি বিক্রি করে আমাকে নেশার টাকা দিয়েছে, সে বাবা মরে যাবে আমি বেঁচে থাকতে, আমার বাবার জমি বেচে আমার বাবাকে আমি কিডনি ট্রান্সফার করাবো না, বা অন্য কারো কিডনি আমি আমার বাবার শরীরে লাগাবো না, যেহেতু আমি আমার বাবার কিডনি খেয়েছি, সো আমার শরীরে 2টো কিডনি আছে, ওইটা থেকে একটা কিডনি আমি আমার বাবাকে দিব। সেটা বললো এবং ওর মা মানা করলো, আমার আব্বা মা মানা করলো, সবাই মানা করলো, যেটা প্রয়োজন নাই, আর ডাক্তারের মাধ্যমে আমরা কিনে তারপর একটা কিডনি দিয়ে দেবো, সমস্যা নাই, কিন্তু না, ও বললো ও কিডনি দেবে। পরে ওর পরীক্ষা নিরীক্ষা করা হলো যে ও কিডনি দেওয়ার জন্য পারবে কিনা বা ও ঠিক আছে কিনা, ডাক্তার বললো যে হ্যাঁ ও কিডনি দেওয়ার জন্য পারফেক্ট, ওর সাথে যায়, ও কিডনি দিতে পারবে। তো আমরা মানা করলাম, আমাদের মানা শুনলো না এবং অনেকেই আবার ওকে সাপোর্টও করলো যে ঠিক আছে, যেহেতু মেয়েটি একটা অন্যায় করছে এবং সেখানে যদি সে তার কিডনি দিয়ে তার বাবাকে নতুন জীবন দেয়, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে তার ওই অপরাধগুলো। এই জন্যই আমরা তখন রাজি হলাম। চট্টগ্রাম মেডিকেলে তখন কিডনি ট্রান্সফারের সমস্ত প্রক্রিয়া চলতেছে, সব কিছু ঠিক হলো, কিডনি ট্রান্সফার হবে, এক রাতে অপারেশন হবে। তা অপারেশন হওয়ার পরে প্রথমে খালুর এখান থেকে ডাক্তার আসে, আয়সা বলে যে মোটামুটি খালুর সব কিছু ঠিক আছে, প্রথমে আমার খালাতো বোনের ওখান থেকে কিডনি নেওয়া হবে, এরপরে ওটা ওখানে স্থানান্তর করা হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে রাতে আমার খালাতো বোনের ওখান থেকে কিডনি ট্রান্সফার করা হয়, কিডনি নেওয়া হয়, সেখানকার ডিউটিরত যে ডাক্তার অপারেশনে ছিল তিনি আমার খালাতো বোনের ওখান থেকে বেরিয়ে বলতেছে মেয়েটার কিন্তু জ্ঞান আসতেছে না, বলেছে আমরা তো কিডনি ট্রান্সফার করেছি, কিডনি নিয়েছি, বাট ওর জ্ঞান আসতেছে না, আপনারা দোয়া করেন, বাট একটু অপেক্ষা করেন, হয়তো জ্ঞান আসতে পারে। এরকম করে তখন খালুর অপারেশন শুরু হলো, খালুর এখানে কিডনি ট্রান্সফার হবে ফজরের পরে, 5টা 5:30টার দিকে। তখন আফরার যে ডাক্তার অপারেশন করেছে সেই ডাক্তারের মাধ্যমে জানতে পারলাম যে আফরার জ্ঞান ফিরে নাই এবং জ্ঞান ফিরের যে টাইম ছিল সেই টাইম ওভার হয়ে গেছে, দ্যাট মিনস সে মারা গেছে। তার মৃত্যুর বিষয়টা তখন আমি কাউকে জানাচ্ছিলাম না, যে এটা আসলে মানে এই মুহূর্তে জানলে আমার খালার অবস্থা খুবই খারাপ এবং খালুর এখানে অপারেশন হবে। আমি তখন বিষয়টা ধামাচাপা দিয়ে দিলাম, এখানে আমার খালুর অপারেশন চলতেছিল, খালুর অপারেশন চলা অবস্থায় তখন আর জিনিসটা ধামাচাপা রইল না, নার্সিংয়ের মাধ্যমে আমার মা, আমার বাবা, আমার খালা সবাই জেনে গেল যে আফরা মারা গেছে, আমার মেয়েটাকে রেখে মারা গেল এবং ওর বাবার অপারেশন সাকসেস হলো, ওর বাবা ঠিক হলো। বাবা ঠিক হওয়ার পরেও বলি নাই যে ও মারা গেছে, ওরে আমরা দাফন কাফন করেছি, মাটি দিয়েছি এবং ওর বাবার সুস্থ হওয়ার পরে ওনাকে বলেছি যে আরফা মারা গেছে। এর আগে উনি বারবার বলেছে যে আরফা কই, আমি আমার মেয়েটার একটু দেখবো। আমি বলেছি যে আরফা অসুস্থ, আসতে পারতেছে না, বলে ফোনে কথা বলবো। আমি বললাম যে খুব অসুস্থ, আপনাকে কিডনি দেওয়ার পরে শারীরিক অবস্থা খুবই খারাপ। যখন বললাম যে আপনার মেয়েটা মারা গেছে, এই লোকটা মনে হয় তার কিডনি ট্রান্সফার যে করেছে, মানে যে সে যে মেয়ের জন্য কিডনি বিক্রি করেছে, তখন এতটা কষ্ট পায় নাই, এতটা খারাপ তার লাগে নাই, এতটা বিষণ্ণতা তার মাঝে দেখতে পাই নাই, যতটা কষ্ট বিষণ্ণতা তার চোখে মুখে দেখতে পেয়েছে যখন তাকে বলেছে যে আপনার মেয়েটার বেঁচে নেয়, সে আজ থেকে অনেক দিন আগে মারা গেছে, আমরা তাকে দাফন কাফন করেছি।
পরিশেষে আমার খালা খালু দুজনেই তখন অনেক দেখে শুনে আমাকে আরেকটা বিয়ে করায়। খালার বাড়িতে আরেকটা বিয়ে করে এবং আমি আমার জীবনে তৃতীয় বিয়ে করি। আমার তৃতীয় বউ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার তৃতীয় বউয়ের ঘরে একটা ছেলে সন্তান হয়। আমার প্রথমে একটা ছেলে হয়। আজ আমার একটা ছেলে আর আমার আরফার ঘরের একটা মেয়ে আছে আমার কাছে। আমার বউ নিয়ে আমি আলহামদুলিল্লাহ চট্টগ্রামের মাটি থেকেও ভালো আছি। আমার খালার বাড়িতেই আমি থাকি এবং খালা খালু তারা তাদের যে জায়গা সম্পত্তি আছে সবই আমাকে দিয়ে দিয়েছে। আমি এগুলোই ভোগ দখল করতেছি, সেখানেই থাকতেছি। খালুর বাড়ির ওখানে একটা কারখানা দিয়েছি, কারখানায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করি। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি এবং আমাদের অভাব অনটনে আমার মা বাবা, আমার খালা খালু এবং আমার বউ, বর্তমান বউ, আমার সন্তান সবাই আমরা একসাথেই থাকতেছি। আমার বড় মেয়ে রেখার ঘরের যেই সন্তানটা হয়েছিল, আমার ওই মেয়ের কোনো সন্তান আমি পেলাম না। আমার মেয়ের নাম রেখেছিলাম রাজিয়া আক্তার। আমার বড় মেয়ে রাজিয়ার কোনো সন্তান পেলাম না। রাজিয়া আক্তার ওর মায়ের সাথে ইতালিতে আছে, আল্লাহ ওনাকে ভালো রাখুক, এবং আমার যে দুটো ছেলে মেয়ে আছে তারা ভালো আছে। আমার সন্তানদের জন্য দোয়া করবেন এবং আপনার গল্পগুলো শুনে ভালো লাগে, সেখান থেকে আমার জীবনের মর্মান্তিক ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করলাম। আমি একজন হুজুর মানুষ, আলেম মানুষ। আপনার জন্য দোয়া করে আল্লাহ আপনাকে দীর্ঘায়িত দান করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা মাঝে মাঝে একটা কথা বলি যে জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমা আর রূপকথা। এটাই সত্য। বাস্তবতাকে হার মানিয়ে দিল আজকে আরফা এবং তার বাবার এই গল্পটা। আমার কাছে ভীষণ খারাপ লেগেছে। আরফা যদি তার বাবাকে কিডনি না দিত, তারপরেও ওই ভদ্রলোককে বাঁচানো সম্ভব ছিল, কারণ আরফার বাবার মোটামুটি যে সয় সম্পত্তি ছিল তিনি এগুলো বিক্রি টিক্রি করলে অপারেশন করতে পারতো বা কিডনি তিনি নিতে পারতো। কিন্তু সেখানে আরফা তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য বাবাকে কিডনি দিতে উৎসাহিত হলো এবং সেই কিডনি ট্রান্সফার করার সময় আরফা মারা গেল। আল্লাহ হয়তো বিষয়টা এমন করেই রেখেছে। সে বলেছে যে আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। হয়তো পাপের প্রায়শ্চিত্ত শুধুমাত্র একটা কিডনি দিয়ে হচ্ছিল না, যার জন্য আল্লাহ তাআলা তার সাথে সাথে তার জীবনটা নিয়ে গিয়ে হয়তো তাকে ক্ষমা করেছে। আমি নিজে বলি, যেহেতু মেয়েটা শেষের দিকে অনেকটা ভালো হয়ে গিয়েছিল, আল্লাহ যাতে আরফাকে জান্নাত দান করে, আরফা যাতে ওপারে ভালো থাকে, এবং প্রত্যেকের জন্য দোয়া করবেন। গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের কমেন্টগুলো আহনাফ ভাই পড়বে এবং পড়ে আপনাদের জন্য, তিনি একজন কোরআন হাফেজ, আপনাদের জন্য দোয়া করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।